আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, তারা সবাই এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে। প্রথমত বলতে গেলে সাবজেক্টটা যদিও অধ্যায় কম, তারপরেও এই সাবজেক্টটা তুলনামূলক একটু জটিল। সো আমি আজকের এই ক্লাসে, যেহেতু আজকে অফ ডে, তারপরে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতি অধ্যায় থেকে হয়তো বা একটা দুইটা রচনামূলক দিব, মানে এ টু জেড বলা যায় যে 10টা রচনামূলক দিব এবং হচ্ছে 20টার মতো সংক্ষিপ্ত কোশ্চেন দিব, যেখান থেকে আপনি শতভাগ প্রশ্ন আপনার পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। সো আজকের এই ক্লাসটা আপনাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। যাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তাদেরকে মেনশন করে দিয়ে আমাদের ক্লাসে যুক্ত করতে পারেন, যাতে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা লাইভ ক্লাস করি। আমরা আজকের এই ক্লাসটাতে এই যে আমাদের সাবজেক্টটা যা আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে একটু সুন্দর করে গুছাবো। আমাদের এখান থেকে কি আসতে পারে, কি না আসতে পারে, এ টু জেড বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে? আশা করি আজকের এই ক্লাসটা আপনারা অনেক বেশি মাত্রায় এনজয় করবেন এবং এই যে আপনাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যে এত চিন্তা, এই চিন্তাটা আশা করি ক্লাসের শেষে থাকবে না। মোটামুটি ভাবে আমি যেভাবে গুছিয়ে দিব, আপনারা যদি এই অনুপাতে বা এইভাবে পড়াশোনা করেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই পরীক্ষাটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? সো আমরা একটু দেখতে চাই যে এই মুহূর্তে ঠিক আমাদের সাথে কে কে যুক্ত আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমরা সবাইকে নিয়ে আজকের এই ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমরা একটু দেখতে চাই, সবাই একটু বলবেন আমাকে। তো মাশাআল্লাহ আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলা শোনা যাচ্ছে কিনা বা এটা যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের মূল পর্বে চলে যাব, মানে ক্লাসে চলে যাব সরাসরি। যে সাজেশন পার্টটা দেওয়ার কথা ছিল সেই সাজেশন পার্টটা আমরা আজকের এই ক্লাসে দিব। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়েছি। সেগুলো আমাদের জুমেও হয়েছে এবং হচ্ছে লাইভের মাধ্যমে আমরা অনেকগুলো অধ্যায় পড়িয়েছি, মানে একটা যে কমপ্লিট করেছি। সো অধ্যায় ভিত্তিক আলোচনা ছিল, বাট আজকের ক্লাসটা একটু অন্যরকম। আমরা আজকে আপনাদেরকে একটা সাজেশন দিব। ঠিক আছে? যে সাজেশনটা আপনার পরীক্ষার জন্য খুবই ইফেক্টিভ হবে। কেননা আপনারা এই সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন, যেটাতে কেমনে পাস করব। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সাবজেক্টটাতে রেফার্ড খায়। ঠিক আছে? সো আমি একটু সুন্দর করে গুছাই দিব। আপনারা যদি আমার কথা মতো পড়াশোনা করেন, আশা করি আপনাদের ভালো একটা প্রিপারেশন হবে এই সাবজেক্টের উপরে। যেমন আমাদের সাথে শামীম যুক্ত হয়ে গেছেন, তাহা আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশন করে দিয়ে আমাদের সাথে যুক্ত করবেন, তাহলে আমরা যাতে সবাই মিলে ক্লাসটা করতে পারি। হ্যাঁ, যেহেতু কঠিন একটা সাবজেক্ট, সো কঠিন সাবজেক্টটাকে আমরা যতটুকু পারি একটু সহজভাবে উপস্থাপন করব আজকের ক্লাসে। তাহা ক্লিয়ার স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু যাচাই করি যে সঠিক আছে কিনা সবকিছু। আশা করি আপনাদের ভালো একটা প্রিপারেশন হবে এই সাবজেক্টের উপর। ঠিক আছে, এ টু জেড ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা একটু আমাকে বলবেন, এই যে আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন, আমাদের পাপুলারিটি সাজেশনটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কতটা ইফেক্টিভ হয়েছে, বা আপনারা আমাদের সাজেশনের উপর নির্ভরশীল। আমি জানি সবাই বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী পাপুলারিটি সাজেশনের উপরে নির্ভরশীল থাকে। এবং আমরা আমরা যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বা বিগত সাল আপনাদের বড় ভাই যারা পরীক্ষা দিয়েছে, তাদের আলোকে বলতে পারি যে আমাদের সাজেশনের উপরে কোনো সাজেশন হয় না। এবং এই সাজেশনটা এতটাই শর্ট থাকে যে শর্ট সাজেশন থেকে আপনি সর্বোচ্চ নাম্বারটা কমন পান পরীক্ষায়। সো একটু দয়া করে আপনাদের মতামতটা জানাবেন। এই যে আপনারা পরীক্ষাগুলো দিচ্ছেন, আপনাদের এই পরীক্ষাতে আমাদের সাজেশন থেকে কত মার্কস কমন পড়তেছে? হ্যাঁ। আচ্ছা, আর যাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারা সবাই একটু ক্লাসটাতে মেনশন করে দিবেন, যাতে তারাও আজকের এই ক্লাসটা করতে পারে। ঠিক আছে? আমরা সবাইকে নিয়ে যেহেতু ক্লাসটা করতে চাচ্ছি, সো একটু তাদেরকে মেনশন করে দিলে আশা করি তারাও উপকৃত হবে। ডিজাইন অফ স্ট্রাকচারের ভিডিও কবে আসবে? ডিজাইন অফ স্ট্রাকচারের উপর ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নাই। ভিডিও আসার কথা পরে, বাট আপনাদের একটা লাইভ ক্লাসই পাবেন আপনারা ডিজাইন অফ স্ট্রাকচারের উপরে। ঠিক আছে?
সো তাহলে আমরা আর দেরি না করে সরাসরি চলে যাই। দিলশাদ শুভ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। নাহিদ হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহিন, হ্যাঁ, আমরা ডিজাইন অফ স্ট্রাকচার উপরে বললাম তো স্যার যে একটা লাইভ ক্লাস নিব আপনাদের, হ্যাঁ? যেখানে আমি A to Z বিষয়টা কভার করে দিব। দেখেন, অধ্যায়ভিত্তিক যে পড়াশোনাটা ছিল, অধ্যায়ভিত্তিক পড়াশোনা আমরা অলরেডি পড়ে ফেলছি। তো এখন হচ্ছে আমাদের এটা গুছানোর সময়। আমরা পরীক্ষার সময় আসলে যদি A to Z বিস্তারিত বেশি পড়তে চাই, সেটা পড়া সম্ভব না। বিস্তারিত আমরা পড়ব না। আমাদের যে সকল টপিকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, আমরা সেই সকল টপিকের দিকে বা সেই সকল প্রশ্নের দিকে একটু বেশি মাত্রায় ফোকাস করব। ওকে? সো যাই হোক, সবাই যুক্ত হয়ে গেছেন। আমরা তাহলে সরাসরি আমাদের ক্লাসেই চলে যাচ্ছি। আর কথা বাড়াবো না। আ তাহলে আমি আজকের এই ক্লাসে সরাসরি আপনাদেরকে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটা আছে আমার কাছে, হক পাবলিকেশনস এর রিসেন্ট এডিশনের, এই বইটা থেকে আপনাদেরকে একটা সাজেশন আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং এটা থেকে আশা করি সর্বোচ্চ নাম্বার আপনারা আপনাদের পরীক্ষায় কমন পাবেন অবশ্যই। হ্যাঁ স্যার, অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপর একটা ধামাকা ক্লাস হবে। আপনারা দেখেছেন যে অ্যাপ্লাইড মেকানিক্স এর উপর আমরা আগে ক্লাস নিয়েছি, স্ট্রাকচারাল মেকানিক্স এর উপরও ক্লাস নিয়েছি। সো আপনাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, সো আপনাদেরকে আমরা ঠকাবো না। ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা ধামাকা ক্লাস আসতেছে। ওয়েট করুন অবশ্যই, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের জন্য ছোট্ট একটা কথা বলতে চাই। ছোট্ট কথাটা হচ্ছে এরকম যে, আপনারা যারা চাচ্ছেন যে সামনের সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করবেন। এই সেমিস্টারটা যেরকম গেছে যাক, বাট সামনের সেমিস্টার থেকে আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, ভালো করে পড়াশোনা করতে চাই। তাদের জন্য দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে পাপেল এডুকেয়ার। আপনি চাইলে পাপেল এডুকেয়ারের কেয়ার বা ডাইনামিক প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। পাশাপাশি বেসিক থেকে A to Z শিখারও একটা অপরচুনিটি কিন্তু আপনার থাকবে। সো সবকিছু মিলিয়ে একটা কম্বো প্যাকেজ বলা হয় আমাদের ডাইনামিক প্রোগ্রাম কিংবা কেয়ার প্রোগ্রাম। আর আমাদের যদি ডাইনামিকে অথবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হন, তাহলে কিন্তু আপনি ডিপ্লোমা ডাইজেস্ট নামক একটা বই, যে বইয়ের মধ্যে A to Z সিলেবাস কভার করে, সো সেই বইটা আপনি একদম সেমিস্টারের শুরুতেই পেয়ে যাবেন। যাতে ওই বই অনুযায়ী আপনি যদি পড়াশোনাটা করেন, আপনার পরীক্ষার জন্য একদম শতভাগ প্রিপারেশন হয়ে যাবে। আপনার অন্য কোনো বই কিনতে হবে না, জাস্ট ওই বইটা ফলো করলেই হয়ে যাবে। ঠিক আছে? সো কেয়ার প্রোগ্রামে যুক্ত হলে এই মুহূর্তে একটা অফার চলতেছে, আপনি সেই অফারটা নিতে পারবেন। আর ডাইনামিকে যুক্ত হতে চাইলে বা কেয়ারে যুক্ত হতে চাইলে আপনি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করবেন, অথবা আপনি যে কোনো প্রয়োজনে আমাদের পেজে আপনারা SMS করতে পারবেন। আশা করি শতভাগ সাপোর্ট পাবেন আমাদের পেজ থেকে। হ্যাঁ, আমি জানি আপনাদের এই জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক হার্ড। সো সেই, যেহেতু কঠিন একটা সাবজেক্ট, আমি চেষ্টা করব এই কঠিনটাকে কিভাবে সহজ করা যায়। ঠিক আছে? আমি চেষ্টা করব এই কঠিন সাবজেক্টটাকে কিভাবে সহজ করা যায়। আমরা প্রথম অধ্যায় থেকে স্যার কি কি পড়বো? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উপরে একটা দুর্দান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের কি কি পড়তে হবে স্যার? আমরা যদি একটু দেখি, আমাদের প্রথম চ্যাপ্টারটা থেকে কি কি পড়তে হবে। তো প্রথম চ্যাপ্টার থেকে আমরা দুই ধরনের কোশ্চেনই পড়বো। সংক্ষিপ্তর জন্য আমাদের পড়তে হবে, এবং রচনামূলকের জন্য আমাদের এখান থেকে প্রশ্ন পড়তে হবে। সো সবাই একটু প্রথম অধ্যায়ে যাই। আমরা প্রথম অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আমরা পড়বো সেটা যদি একটু দেখি। আমাদের প্রথম অধ্যায় থেকে ছোটখাটো একটা ম্যাথ আমাদের পরীক্ষা আসে। আমরা জানি এখান থেকে সংক্ষিপ্ত পরীক্ষার জন্য একটা ম্যাথ আমাদের, যে ছোটখাটো ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো পরীক্ষা আসে। সো একটু ছোটখাটো ম্যাথ আমাদের দেখতে হবে এখান থেকে। তো এখান থেকে অতি সংক্ষিপ্ত অনেক কোশ্চেন আছে, আপনারা জাস্ট যেগুলা গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত গুলো আমাদের সাজেশন থেকে পড়লে চলবে। বাট আমি সংক্ষিপ্তর জন্য একটু ছোট করে দিচ্ছি। আপনারা এখান থেকে সংক্ষিপ্তর জন্য আপনারা চাইলে দুইটা প্রশ্ন পড়তে পারেন। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, যে মৃত্তিকার সাধারণ ধর্মগুলা বর্ণনা করো। তাহলে সংক্ষিপ্তর জন্য আপনি পড়তে পারেন যে মৃত্তিকার মৃত্তিকার সাধারণ সাধারণ ধর্মাবলী বর্ণনা করো। ঠিক আছে? সাধারণ ধর্মাবলী বর্ণনা করো, এই একটা কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, এইটা তো আমরা সংক্ষিপ্তর জন্য পড়বো, পাশাপাশি আমাদের এখান থেকে আরো হচ্ছে দুই একটা কোশ্চেন পড়া লাগতে পারে। আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে স্যার, এখান থেকে আমাদের ছোটখাটো ম্যাথও কিন্তু পরীক্ষায় থাকতে পারে। আমরা
সেই ছোটখাটো ম্যাথগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আমরা সেই ছোটখাটো ম্যাথগুলো আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা পড়তে পারি, যে মৃত্তিকা প্রকৌশলের সীমাবদ্ধতাগুলো। 2 নাম্বার হচ্ছে মৃত্তিকা প্রকৌশল বিদ্যার সীমাবদ্ধতা বা পরিধি। ঠিক আছে, সীমাবদ্ধতা অথবা পরিধি আলোচনা করো, এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। আর আমরা যে কথা বললাম যে এখান থেকে আমাদের ছোটখাটো একটা ম্যাথ আসতে পারে, আমরা সেই ম্যাথটা একটু দেখতে চাই। যেমন আপনাদের পরীক্ষায় এরকম ম্যাথ থাকতে পারে যে কণার সাইজগুলো দেওয়া থাকতে পারে, যেমন D10 সমান যদি আমাদের 0.12 মিলিমিটার হয় এবং D30 সমান যদি আমাদের D30 সমান হচ্ছে 0.50 মিলিমিটার হলে D60 সমান যদি আমাদের 1.10 মিলিমিটার হয়, তবে সমতার সহগ ও বক্রতার সহগ নির্ণয় করো। সমতার সহগ এবং বক্রতার সহগ বের করো। এই ক্যাটাগরির যে কোশ্চেনগুলো আছে না স্যার, এই যে 3টা কোশ্চেন দিলাম, দেখেন প্রথম চ্যাপ্টারটা থেকে আপনি এই 3টা কোশ্চেন পড়বেন জাস্ট সংক্ষিপ্তর জন্য। এখানে আমরা ম্যাক্সিমাম কোশ্চেনই পারি। যেমন আপনাকে যদি বলা হয় যে মৃত্তিকার সাধারণ ধর্মগুলা কি কি, এটা আপনি অনায়াসে পারবেন, একদম থিওরিটিক্যাল। তারপর হচ্ছে মৃত্তিকা প্রকৌশল বিদ্যার যে সীমাবদ্ধতা, অথবা যদি আমি বলি তার পরিধিগুলা কি কি, আমরা কোন কোন কাজে মানে কোন কোন সেক্টরে আমরা এই মৃত্তিকা প্রকৌশল বিদ্যাটা অ্যাপ্লাই করি, সেইটা একটু লিখবেন। আর এই যে ছোট একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে, যে বক্রতার সহগ সংক্রান্ত এবং হচ্ছে সমতার সহগ সংক্রান্ত একটা ম্যাথ আছে। আমরা জানি সিভ অ্যানালাইসিস করার পরে আমরা কণার আকৃতির উপর ভিত্তি করে এই যে D10, D30, D60 যে ভ্যালুগুলো পাই, সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে বক্রতার সহগ এবং বক্রতার সমতার সহগ, এই ক্যাটাগরির ম্যাথগুলো কিন্তু করতে পারি। খুবই ছোট একটা ম্যাথ, আশা করি আপনি এটা পারবেন। ওকে, এখন কথা হচ্ছে স্যার, আমরা এখান থেকে এখন এই যে যে পরিধির মধ্যে কিন্তু আপনি চাইলে প্রায়োগিক ক্ষেত্রগুলো আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনি রচনামূলক একটা কোশ্চেনই পড়বেন, রচনামূলক একটা কোশ্চেন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটাই রচনামূলক দিচ্ছি, রচনামূলক জাস্ট একটা কোশ্চেন পড়বেন, সেটা হচ্ছে যে কার্যক্ষেত্রে মৃত্তিকা শনাক্তকরণের বিভিন্ন পরীক্ষাগুলো আলোচনা করো। ঠিক আছে, অর্থাৎ একজন প্রকৌশলী মাঠ পর্যায়ে কাজ করার সময় কি কি উপায়ে মাটি শনাক্ত করে সেটা বর্ণনা করেন। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটা আপনার পরীক্ষায় 100% থাকবে যে একজন প্রকৌশলী মাঠ পর্যায়ে কি কি উপায়ে মাটি শনাক্তকরণ করে থাকে, মাটি বা সয়েল শনাক্তকরণ করে থাকে তা আলোচনা কর। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনি মানে 3 স্টার দিতে পারেন এই কোশ্চেনটাকে। তার মানে এটা পড়লে আপনি এখান থেকে একটা রচনামূলক পেয়ে যাচ্ছেন। প্রথম অধ্যায় থেকে আমরা জাস্ট স্যার এই কোশ্চেনগুলো পড়বো। তাহলে আমরা কি স্যার এই কোশ্চেনগুলো পারি না বলেন তো? হ্যাঁ, আমি রচনামূলক যে ম্যাথগুলো আসবে আমি সেই ম্যাথগুলো করাই দিব, কোনো সমস্যা নাই। যতটুকু সম্ভব বা যেগুলোতে আপনাদের প্রবলেম হইতে পারে, এইগুলা তো থিওরিটিক্যাল আলোচনা, এই থিওরিটিক্যাল আলোচনাগুলো আশা করি আপনারা সবাই পারবেন। তাহলে আপনারা এখান থেকে প্রথম 3টা কোশ্চেন পড়বেন হচ্ছে সংক্ষিপ্তর জন্য, আর এই যে একটা কোশ্চেন পড়তেছেন এই কোশ্চেনটা পড়বেন শুধুমাত্র রচনামূলকের জন্য, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তাহলে এই গেল আমাদের প্রথম অধ্যায়টা। ওকে, চলেন এখন আমরা তাহলে দ্বিতীয় অধ্যায়ে যাই। এখন তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। আমাদের দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে প্রমাণ। আমি এখান থেকে 3টা বা 4টা প্রমাণ দিচ্ছি। একটা প্রমাণ আসবে আমাদের রচনামূলকের জন্য,
আর বাকি যে তিনটা প্রমাণ থাকবে এই তিনটা থেকে আপনি সংক্ষিপ্ততে একটা প্রমাণ পাবেন। তার মানে এই অধ্যায়টাই হচ্ছে বেসিক্যালি প্রমাণের উপর বেস করে, মানে প্রমাণ রিলেটেড। সো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এখান থেকে আপনাদেরকে চারটার মতো প্রমাণ দিচ্ছি। এই চারটার মতো প্রমাণ আপনাকে পারতেই হবে যদি আপনি এখান থেকে প্রশ্ন আনসার করতে চান। তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে চ্যাপ্টার 2 তে। আপনারা জানেন আপনাদের পরীক্ষায় চ্যাপ্টার 2 থেকে ম্যাথ বেশি আসে এবং হচ্ছে প্রমাণ আসে পরীক্ষায়। তাহলে এখানে আমাদের কিছু প্রমাণ দিচ্ছি, আমি দেখেন কয়েকটা প্রমাণ দিচ্ছি যে প্রমাণ করো যে গামা ইজ ইকুয়াল টু গামা ডি ইজ ইকুয়াল টু অর্থাৎ শুষ্ক একক ওজন সমান হচ্ছে 1+1 প্লাস ঠিক আছে, এই একটা প্রমাণ। তারপরে আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে এই একটা প্রমাণ। আরেকটা প্রমাণ আছে হচ্ছে ই ইজ ইকুয়াল টু জি ওমেগা, ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু জি ওমেগা, এ একটা প্রমাণ। আরেকটা হচ্ছে পোরোসিটি এবং হচ্ছে বয়েড রেশিও, এই দুটার মধ্যে একটা প্রমাণ আছে স্যার, পোরোসিটি এবং হচ্ছে বয়েড রেশিও। আরেকটা প্রমাণ হচ্ছে, আরেকটা দিচ্ছে এইটা, যে পোরোসিটি এবং বয়েড রেশিওর মধ্যে, পোরোসিটি ও বয়েড রেশিও এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক স্থাপন করো, স্থাপন করো, ঠিক আছে। তাহলে এই যে দুইটা কোশ্চেন দিলাম না স্যার, দুইটা বলতে তিনটাই, এই যে দুইটা প্রমাণ আর হচ্ছে এই একটা, তার মানে এইটা আসতে পারে আমাদের সংক্ষিপ্ততে, এই দুইটা বিষয়, মানে এখান থেকে আপনি সংক্ষিপ্তের মধ্যে একটা পাবেন নিশ্চিত। এখন আসেন স্যার, তাহলে আমরা রচনামূলকের জন্য কোনটা পড়বো? আমরা তাহলে রচনামূলকের জন্য কোনটা পড়বো স্যার? আমরা রচনামূলকের জন্য এখান থেকে একটা প্রমাণই পড়বো। আমরা রচনামূলকের জন্য এখান থেকে একটা প্রমাণই পড়বো। সেই প্রমাণটা হচ্ছে স্যার এই যে এটা। রচনামূলকের জন্য জাস্ট একটা প্রমাণ পড়বেন। রচনামূলকের জন্য আপনি জাস্ট এখান থেকে একটা প্রমাণই পড়বেন। সেই প্রমাণটা হচ্ছে এরকম, প্রমাণ করো যে গামা ডি সমান সমান জি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1+E। স্যার এই যে প্রমাণটা দিছে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে যতগুলা স্টার দেওয়া যায় আপনি অতগুলা স্টার এখানে দিতে পারেন। এটা পরীক্ষায় থাকবে রচনামূলকে। আমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়তে গেলে মাথা কি হয়ে যায় স্যার, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মাথা নষ্ট হয়ে যায়। টেকনিক্যালে অনেক প্রশ্ন হকে নাই, হ্যাঁ নাও থাকতে পারে, বাট আমি এখানে যে প্রশ্নগুলো লিখলাম এর প্রত্যেকটাই দেখবেন আপনি টেকনিক্যালের মধ্যে পাইবেন, ঠিক আছে, টেকনিক্যালে এই প্রত্যেকটা প্রশ্নে আছে। এখন কথা হচ্ছে স্যার আমাদের এখান থেকে ছোটখাটো একটা ম্যাথও আসে পরীক্ষায়, আমাদের ছোটখাটো একটা ম্যাথও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে আমাদের পড়তে হবে রচনামূলকের জন্য, যেটা হচ্ছে পিকনোমিটারের সাহায্যে মাটির আপেক্ষিক গুরুত্ব। এটা সংক্ষিপ্ত তো থাকতে পারে, পিকনোমিটারের সাহায্যে, পিকনোমিটার এর সাহায্যে মাটির আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো, নির্ণয় করো। পিকনোমিটারের সাহায্যে মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা, এই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এখন কথা হচ্ছে স্যার আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের ছোটখাটো দু একটা ম্যাথ করতে হবে। আমি একটা ম্যাথই দিচ্ছি এবং এই ম্যাথের মতোই আপনার পরীক্ষায় ম্যাথ কমন পাবেন ইনশাআল্লাহ। আর যদি কপাল ভালো থাকে তাহলে আপনি এই ম্যাথটাই পরীক্ষায় কমন পাইতে পারেন। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা ম্যাথই দিচ্ছি, হ্যাঁ। আপনারা জানেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনাদের অনেকগুলো ম্যাথ আছে, বাট কত ম্যাথ আমি আপনাদেরকে করতে বলবো না, আমি জাস্ট আপনাদেরকে একটা ম্যাথই দিব। আশা করি ওই একটা ম্যাথই ইনশাআল্লাহ কার্যকর হবে, মানে ওই ম্যাথটাই আপনাদের পরীক্ষা আসবে, ঠিক আছে, ওই ম্যাথটাই আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। যেমন আমি এখানে একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন একটা ম্যাথ করবেন জাস্ট এখান থেকে, আমি ম্যাথটা করাই দিব, সমস্যা নেই। একটা ম্যাথ করবেন, অঙ্কটা হচ্ছে এরকম যে একটা মাটির নমুনার জলীয় অংশ 10%, একটি নমুনা
মৃত্তিকার জলীয় অংশ মানে ওয়াটার কন্টেন্টের ভ্যালু, হ্যাঁ, জলীয় অংশ হচ্ছে 10%। ওকে, পরে বলছে এর আয়তনিক একক ওজন, আয়তনিক একক ওজন, আয়তনিক একক ওজন যদি 2000 কেজি, 2000 কেজি পার মিটার কিউব হয়, যদি জি সমান সমান, যদি জি ইজ ইকুয়াল টু 2.70 হয়, অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটিটা 2.7 হয়, তবে শুষ্ক একক ওজন গামা ডি, তারপরে হচ্ছে আপনার বয়েড রেশিও এবং ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা কত, সেটা আপনাকে বের করতে বলছে। এই ম্যাথটা জাস্ট করে যাবেন, পরীক্ষার মধ্যে আশা করি এই রিলেটেড ম্যাথগুলাই পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আপনি এই রিলেটেড ম্যাথগুলাই পাবেন। সো এই হচ্ছে আপনার সেকেন্ড চ্যাপ্টার। কত বড় একটা অধ্যায় ছিল আমাদের, মানে এই অধ্যায়টা নিয়ে আমরা বেশি মাত্রায় সবচেয়ে বেশি চিন্তিত থাকি। এই অধ্যায়টা নিয়ে চিন্তা করে না এমন কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না। বাট দেখেন, হ্যাঁ স্যার, আমি যে কয়টা দিছি, আমি এখানে আপনাদেরকে যে কয়টা বিষয় দিলাম, যদি এইগুলাই পড়তে পারেন এইখান থেকে কমন পাবেন। এখান থেকে আপনি উপরের যে দুইটা কোশ্চেন দিছি, ঠিক আছে, এই উপরের দুইটা কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই সংক্ষিপ্ততে পাবেন। আর নিচে যেগুলা দিলাম, নিচে এই দুইটা তো রচনামূলক, আর আমাদের এই একটা ম্যাথও পরীক্ষায় থাকতে পারে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা জানি ম্যাথ আমাদের পরীক্ষা আসেই। ঠিক আছে, সেটাও সংক্ষিপ্ত তো আসে। সো রচনামূলকের জন্য বেসিক্যালি আপনারা গুরুত্ব দিতে পারেন এক নাম্বারটাই, বাট আমি অল্টারনেটিভ হিসাবে 2 নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা রচনামূলক, আর এই 1, 2 এবং এই যে লাস্টের 3 নাম্বার, এটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বো। কিসের জন্য পড়বো স্যার বলেন তো? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বো। এখন আমরা একটু ম্যাথটা সলভ করা দেখি, হ্যাঁ, যে আসলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেই বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই নাকি। আচ্ছা, এখানে আমাদের যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটা একটু সলভ করতে চাই। এখানে আমাদের কি কি টার্ম বের করতে বলছে যদি একটু আপনি ভালো করে দেখেন। এখানে কয়েকটা টার্ম বের করতে বলছে, সেটা হচ্ছে গামা ডি। গামা ডি মানে হচ্ছে শুষ্ক একক ওজন, মানে কোনো একটা সম্পৃক্ত মানে একটা নমুনা মৃত্তিকাকে আপনি শুকাইছেন যেখানে ওয়াটার কন্টেন্ট নাই, সেই মৃত্তিকার ওজনটা কত, শুষ্ক একক ওজনটা কত। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাকে বের করতে বলছে বয়েড রেশিও আর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশনটা আপনাকে বের করতে বলছে। এর মধ্যে কি কি ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলো একটু দেখেন। যেমন আপনাকে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এটার ভ্যালু দেওয়া আছে। তারপরে দেওয়া আছে স্যার এখানে জলীয় অংশ মানে ওয়াটার কন্টেন্টের ভ্যালুটা দেওয়া আছে। সো ওয়াটার কন্টেন্টের ভ্যালু দেওয়া আছে 10%। তো ওয়াটার কন্টেন্টটাকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা। সো ওমেগার ভ্যালু হচ্ছে 10%। তারপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 2.70, এটা দেওয়া আছে। আরেকটা বিষয় কি দেওয়া আছে আমাদের, যে আয়তনিক একক ওজন, অর্থাৎ যে স্যাম্পলটা দেওয়া আছে, সেই স্যাম্পলের যে স্যাম্পলটা দেওয়া আছে আমাদের স্যার, সেই স্যাম্পলের আয়তনিক একক ওজন, তার মানে তার ঘনত্বটা দেওয়া আছে, হ্যাঁ, ঘনত্ব হচ্ছে 2000 কেজি পার মিটার কিউব। এটার মিনিংটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি। এই যে 2000 কেজি পার মিটার কিউব বলতেছি, এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আপনি 1 মিটার কিউব বা 1 ঘনমিটার সয়েল স্যাম্পলকে যদি মাপেন, তার ওজন করেন, বর মাপেন, তাহলে আপনি 2000 কেজি পাবেন। ঠিক আছে, আছে হক বইতে অবশ্যই আছে স্যার, হক বইতে অবশ্যই আছে। ঠিক আছে, আমি তাহলে পড়ে দিচ্ছি ম্যাথটা, যাদের আছে তা তো পাচ্ছেনই, না পাইলে দেখেন আমার ম্যাথটা আমি করাই দিচ্ছি। তো প্রথমত এই যে গামা ডি, এটা বের করার একটা সমীকরণ কিন্তু আমি প্রমাণ করার জন্য লিখছি, দেখেন এই যে উপরে লিখে দিছি, একটা প্রমাণ লিখে দিছি যে গামা ডি বের করার একটা সূত্র আছে এই জায়গায়। ওই যে দেখেন গামা ডি বের করার একটা সূত্র আছে, গামা ডি বের করার একটা সূত্র কিন্তু আপনার এখানে আছে। গামা ডি বের করার সূত্র কিন্তু এখানে একটা আছে, আছে না বলেন? তাহলে আপনি এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করেন যে গামা ডি ইজ ইকুয়াল টু 1/1 প্লাস ওমেগা। তাহলে প্রথমে লিখবেন, আমরা জানি গামা ডি অর্থাৎ শুষ্ক একক ওজন সমান হচ্ছে 1/1 প্লাস ওমেগা।
সো 1 প্লাস ওমেগা বলতে দেওয়া কেন, ওয়াটার কন্টেন্টের ভ্যালুটা দেওয়া আছে 10%। 10%, সো এই যে লিখলেন এখানে 10%, তাহলে কত আসতেছে স্যার? এখন বলেন 10% মানে কত? 10% মানে হচ্ছে পার্সেন্টটা তুলে দিলে নিচে আমাদের 100 লেখা লাগবে, মানে পার্সেন্ট তুললে 100 দ্বারা ভাগ, তাই তো? সো আলটিমেটলি আপনি এখানে কত পাচ্ছেন? আপনি এখানে পাচ্ছেন হচ্ছে 1 প্লাস, এখানে যদি ভাগ করেন তাহলে 0.1 আসবে এখান থেকে, তার মানে আলটিমেটলি আসতেছে 1 ডিভাইডেড বাই 1.1। সো যদি ক্যালকুলেশনটা করেন এই জায়গায়, ক্যালকুলেশনটা যদি করেন, সরি উপরে গামা হবে, হ্যাঁ 1 না গামা হবে। আচ্ছা, গামার মানটা আমরা একটু বসাই দিই, হ্যাঁ গামার মানটা এখানে দেওয়া আছে যেহেতু, গামাটা হচ্ছে আমাদের 2000, তাহলে কত আসতেছে স্যার আমাদের এখানে? যদি 2000 কে আপনি 1.1 দ্বারা ভাগ করেন তাহলে 18.18 কেজি পার মিটার কিউব। সো এই হচ্ছে স্যার আপনার গামা ডি এর ভ্যালু, মানে শুষ্ক একক ওজনের ভ্যালুটা। প্রথমটা পাইছি, আমরা আশা করি প্রথমটা পেয়ে গেছি, আমরা আশা করি প্রথমটা পেয়ে গেছি। আমরা যদি প্রথমটা পেয়ে যাই, তারপর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা, এন্ড দেন ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা, এবং হচ্ছে বয়েড রেশিও, আমরা এগুলো বের করতে পারবো। ঠিক আছে, এখন আমাদের কি বের করতে হবে স্যার? বয়েড রেশিওটা বের করতে হবে। কি বের করতে হবে? বয়েড রেশিওটা বের করতে হবে। এখন তাহলে স্যার আমাদের বয়েড রেশিও বের করার সূত্রটা কি? এই যে আমাদের বয়েড রেশিও, এটা তো আমাদেরকে বের করতে হবে নাকি? সো দেখেন বয়েড রেশিও বের করার সূত্রটা কি আসে, এখানে লিখতেছি আমি। তো বয়েড রেশিও E is equal to G gamma W divided by gamma D -1, হ্যাঁ -1। এটা হচ্ছে আমাদের বয়েড রেশিও বের করার একটা ফর্মুলা, জাস্ট একটু সূত্রটা মুখস্থ রাখবেন। এগুলো আমি ব্যাখ্যা দিছি যে সূত্রগুলো আসলে কিভাবে আসে, সূত্রগুলো আসলে কিভাবে আসে, সূত্রগুলো কিভাবে আসে সেগুলো আমি ব্যাখ্যা দিছি যে কেমনে একটা থেকে কেমনে আরেকটা কনভার্ট করা যায়। তাহলে এখন খেয়াল করেন, আপনি এখানে মানগুলো একটু বসান। এই যে দেখেন জি এর মানটা আমাদের দেওয়া আছে 2.7, আর গামা ডাব্লিউ, আপনাদেরকে বলি গামা ডাব্লিউ মানে হচ্ছে কি পানির যে একক ওজনটা। তো পানির একক ওজন বা পানির ঘনত্ব কত স্যার? 1000 মিটার কিউব না? সো 1000 মিটার কিউব পার কেজি, সো সেটাই কেজি পার মিটার কিউব। তাহলে এই যে এখানে আমাদের এই যে আমাদের গামা ডাব্লিউ, গামা ডাব্লিউ বলতে হচ্ছে পানির, কার স্যার? পানির যে একক ওজনটা, সেই পানির একক ওজন হচ্ছে 1000, ঠিক আছে 1000 কেজি পার মিটার কিউব। এটার মান সরাসরি আপনি কত বসাই দিবেন? 1000 বসাই দিবেন। তাহলে এই যে স্যার আমি 1000 লিখলাম, আর গামা ডি এটার মান দেখেন বের করছেন, এই যে এখানে কত পাইছেন? 18.18। আচ্ছা, তারপরে এই পাশে হচ্ছে -1। আপনি দয়া করে স্যার এইটুক যদি ক্যালকুলেশন করেন, কত পাবেন? 0.49 এরকম একটা ভ্যালু পাবেন। এখন বয়েড রেশিওর কোনো একক নাই, এটা যেহেতু একটা রেশিও বা অনুপাত, মানে কোন একটা সয়েলের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা আছে, বয়েড স্পেস আছে, ঠিক আছে, টোটাল ভলিউমের তুলনায় বয়েড স্পেসের ভলিউমটা কত সেটাই মূলত বয়েড রেশিও দ্বারা ইন্ডিকেট করে। তাহলে দেখেন আমরা কিন্তু বয়েড রেশিওর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই আমাদের বয়েড রেশিও, এই হচ্ছে আমাদের শুষ্ক একক ওজনটা। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা, মানে মৃত্তিকাটা কত পার্সেন্ট সম্পৃক্ত। সম্পৃক্ততার মাত্রাকে আমরা পার্সেন্টে প্রকাশ করি, ঠিক আছে, সম্পৃক্ততার মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পার্সেন্টে প্রকাশ করি। সো চলেন, হ্যাঁ গুড ঋতু, ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। 1000 হবে আমাদের যে পানির একক ওজনটা, সেটা পানির একক ওজন। তাহলে এখন আমরা কি বের করবো স্যার? আরেকটা বিষয় বের করতে রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা। তাহলে এখন আমরা এখানে সম্পৃক্ততার মাত্রাটা বের করি। ডিগ্রি অফ স্যাচুরেশন, এটা বের করার সূত্র হচ্ছে জি ওমেগা ডিভাইডেড বাই ই, জি ওমেগা ডিভাইডেড বাই ই। তাহলে এখন আপনি তো এই সূত্র জানেন নাকি? এই সূত্রটা প্রথমে লিখবেন যে আমরা জানি এই সমান এইটা, লিখছেন, লিখার পরে আপনি এখানে জির মানটা বসান 2.7, ওমেগার মানটা কত? 10%, লেখা আছে দেখেন ওই যে উপরে 10%, আর বয়েড রেশিওটা দেওয়া আছে, বয়েড রেশিওটা কত আমাদের? 0.49, একটু আগে বের করছেন আপনি, যে এখানে দেখেন, এই যে এখানে বের করছিলেন
সো এটা বসাই দিলেই আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে ডিগ্রি অফ স্যাচুরেশনের মানটা পেয়ে যাবেন। সো ডিগ্রি অফ স্যাচুরেশনের মান আমাদের এখানে কত আসে? 0.55 আসে। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি শতকরায় তাহলে হবে 55%। ঠিক আছে, কথা বুঝতে পারছি? যদি এটা পার্সেন্টে নিয়ে যান তাহলে আপনি এখানে একটা কাজ করবেন, এখানেই 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজে নিয়ে যাবেন। 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টে নিতে হয়, তাই না? সো এই যে 100 দ্বারা গুণ পার্সেন্টেজ, সো তারপরে কত চলে আসে? সরাসরি আমাদের 55%। তার মানে আমাদের এখানে যে নমুনা মৃত্তিকার কথা বলছে বা যে সয়েল স্যাম্পলটা দেওয়া ছিল, সেই সয়েল স্যাম্পলটার সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশনের মানটা হচ্ছে 55%। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই ধরনের ছোটখাটো ম্যাথ আমাদের পরীক্ষায় থাকতে পারে ইনশাআল্লাহ, আমরা আশা করি সেটা পারবো। কারো সমস্যা আছে? যদি না থাকে তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই ইনশাআল্লাহ। এবং এখানে যে কিছু প্রমাণ আমাদের দেওয়া আছে, এই প্রমাণগুলো আশা করি আপনারা পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাইতে হয়, আচ্ছা আমি আপনাদেরকে ছোটখাটো আরো কিছু প্রমাণ দেখাই দিই। যেমন আমরা প্রথমে একটা প্রমাণ লিখছিলাম এরকম, প্রমাণটা ছিল আমাদের এরকম যে শুষ্ক একক ওজন সমান হচ্ছে গামা ডিভাইডেড বাই 1 + ওমেগা। এটা আমাদেরকে প্রুফ করতে বলে অনেক সময় পরীক্ষায়। তারপর হচ্ছে আরেকটা প্রমাণ আসে আমাদের পোরোসিটি এবং বয়েড রেশিও, মানে ই এবং এন, এটার মধ্যে একটা সম্পর্ক বের করতে বলে। আমরা একটু এখান থেকে প্রমাণগুলো দেখি। এখন আপনারা সকলে জানেন যে কোন একটা সয়েলের ক্ষেত্রে, কোন একটা সয়েলের ক্ষেত্রে মনে করেন এটা হচ্ছে একটা নমুনা সয়েল, ঠিক আছে? এই সয়েলটার মধ্যে 3টা ক্যাটাগরির উপাদান থাকবে। তো এখানে থাকবে আপনাদের সলিড পার্টিকেলস, মানে কঠিন পদার্থ থাকে, আমরা জানি সয়েলের মধ্যে। এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে আপনাদের, যে মৃত্তিকার 3 ফেজ ডায়াগ্রামটা, মৃত্তিকার 3 ফেজ ডায়াগ্রাম। তো 3 ফেজ ডায়াগ্রাম কি বলেন তো? 3 ফেজ ডায়াগ্রাম, এটা দেখেন 3 ফেজ ডায়াগ্রাম মানে কি? তার একটা অংশ জুড়ে থাকে সলিড, আরেকটা অংশ জুড়ে থাকে ওয়াটার, এবং আরেকটা অংশ জুড়ে থাকে হচ্ছে এয়ার। তাহলে এই যে আপনি একটা সয়েলের মধ্যে কয় ধরনের উপাদান পান? 3 ধরনের, সলিড পার্টিকেলস, ওয়াটার পান, আর হচ্ছে এয়ার পান। এই যে এখানে তার যে ওয়াটার এবং এয়ারটা যে আছে স্যার, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে তার কি? ভয়েড স্পেস, মানে ফাঁকা জায়গা, ঠিক আছে? এই অংশটা হচ্ছে তার ভয়েড স্পেস, এটাকে বলা হয় ভলিউম অফ ভয়েড, ঠিক আছে? আর এটা হচ্ছে ভলিউম অফ সলিড, ঠিক আছে? আর এই সলিডের ওয়েটটাকে আমরা বলি WS, আর এই ওয়াটারের যে ওজনটা আছে সেটাকে আমরা WW বলি, এটা হচ্ছে WA এয়ার এর ওজনটাকে বলি, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে এই যে আমাদের ওয়াটার কন্টেন্ট, এই যে আমাদের ওয়াটার কন্টেন্ট, ওমেগাটা ওয়াটার কন্টেন্ট, এটাকে আসলে আমরা কিভাবে প্রকাশ করি বা প্রকাশ করার সিস্টেমটা কি? তাহলে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে তার ওয়াটার আছে, এই সয়েল স্যাম্পলটার মধ্যে কতটুকু ওয়াটার আছে? সলিড, অর্থাৎ সলিডের ওজন, এবং হচ্ছে ওয়াটারের যে ওজন, এই দুটার যে রেশিও আছে, সেই রেশিওটাকে আমরা ওয়াটার কন্টেন্ট বলতে পারি। যেমন ওমেগা ইজ ইকুয়াল টু বলা যায় তাহলে WW ডিভাইডেড বাই WS। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন। এখন কোন একটা সয়েল যখন সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে, তখন কিন্তু এখানে তার কোনো এয়ার পার্টিকেল থাকে না, মানে এখানে কোনো ধরনের এয়ার থাকে না, পুরোটাই কি দখল করে? ওয়াটারে দখল করে নেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওয়াটার কন্টেন্ট বা ওমেগা সমান পাইলাম কি? WW ডিভাইডেড বাই WS, অর্থাৎ ওয়াটারের যে ওজন ডিভাইডেড বাই হচ্ছে সলিড পার্টিকেলস এর যে ওজন বা ওয়েটটা। এখন আমরা ওই পাশে কি করি স্যার? এক যোগ করি। আপনি এই পাশে এক যোগ করেন, তাহলে 1 + ওমেগা সমান হচ্ছে 1 + WW ডিভাইডেড বাই হচ্ছে WS। একটু লসাগু করেন, এখানে লসাগু করলে হবে WS হবে লসাগু, তার মানে WS প্লাস WW, ঠিক না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন স্যার এই জায়গায় যে WS আর হচ্ছে WW, এখন এটা যদি আমাদের সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকা হয়ে থাকে, সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকা হয়ে থাকে, তাহলে টোটাল
যে এয়ারটুকু ছিল সেই এয়ারের আয়তনটুকু ওয়াটারের দখল করে নিবে। তার মানে সম্পৃক্ত মৃত্তিকার ক্ষেত্রে দুইটাই উপাদান পাওয়া যাবে, ওয়াটার এবং হচ্ছে সলিড পার্টিকেলস। তাহলে এখন আপনি দেখেন এই জায়গায় যে WS প্লাস হচ্ছে W, তাহলে এই WS এবং W দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলে আমি কিন্তু স্যার এই টোটাল ওয়েটটাই পেয়ে যাই। টোটাল ওয়েটটাই ইন্ডিকেট করে, তাই না? সেটা আমাদের কি ইন্ডিকেট করতেছে? টোটাল ওয়েট। মানে আপনি যদি এই দুইটা যোগ করেন WW প্লাস হচ্ছে WS, তার মানে এই দুইটা যোগ করলে কি হবে? টোটাল ওয়েট আপনি পেয়ে যাবেন না? সো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েট, মানে W ডিভাইডেড বাই হচ্ছে WS। সো এখান থেকে আমাদের কি আসে? 1 প্লাস ওমেগা আসে। দেখেন তো স্যার এই পর্যন্ত বুঝছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু বলেন দ্রুত। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? একটু বলেন দ্রুত, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আমি আশা করি কোনো সমস্যা নাই, জাস্ট এইটা চিত্রটা বুঝেন। যে কোনো একটা সয়েল স্যাম্পল আছে, এই সয়েল স্যাম্পলের মধ্যে তিন ধরনের উপাদান থাকে আমরা জানি, সলিড পার্টিকেল, ওয়াটার থাকে, এয়ার থাকে। তো যদি সম্পৃক্ত থাকে তাহলে শুধুমাত্র ওয়াটার এবং সলিড পার্টিকেল গুলো থাকবে, এয়ারটা সেখানে থাকবে না। আর এই ওয়াটারের যে ওজনটা, ওয়েটটা, সেটাকে আমরা WW বলি, আর সলিডের যে ওজনটা সেটা হচ্ছে আমরা WS বলি। তার মানে এই দুইটা যোগ করলে তো আমাদের W পাওয়া যায়। দেখেন আমরা এই যেটুকুর যোগফল W লিখে দিচ্ছি। তাহলে এখানে একটা কাজ করা যায় স্যার, কি কাজটা করা যায় একটু বলেন তো। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে WS টা আছে না স্যার, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই জায়গায় WS টা দিয়ে এখানে নিয়ে আসি এবং এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে এরকম থাকবে W ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। W ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা, এরকম একটা জিনিস থাকবে আমাদের। এখন পরবর্তী লাইনে আসেন। পরবর্তীতে আমরা আবার আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে যে গামা ডি সমান হচ্ছে আমাদের সলিড পার্টিকেলস এর ওজন ডিভাইডেড বাই টোটাল ভলিউম। সলিড পার্টিকেলস এর ওজন ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম, এটা আমরা জানি। এই সমীকরণটা একটু লিখবেন, যে আমরা জানি আবার শুষ্ক একক ওজন সমান হচ্ছে ও WS ডিভাইডেড বাই V। এখন এখানে আপনি চাইলে লিখতে পারেন যে 1 বাই V ইনটু WS, তারপরে 1 বাই V, এই যে WS আছে এটার দেখেন এখানে একটা মান পাইছেন, এই যে একটা মান। কি মানটা পাইছেন আপনি বলেন তো? এখানে আপনি পাইছেন W ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। একটু যদি সাজাই লিখেন এই জায়গায়, এই ডাব্লিউটাকে যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে W বাই V ইন্টু 1 বাই 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা। এই যে এইটুকুর মান কি স্যার? ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম, এটাকে কি বলা হয়? আয়তনিক একক ওজন। এটাই হচ্ছে কি স্যার আমাদের গামা। গামা ইন্টু 1 বাই 1 প্লাস ওমেগা, একটু গুণ করে দেন তাহলে হবে ওমেগা ডিভাইডেড বাই গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। এই হচ্ছে আপনাদের প্রমাণটা। এই প্রমাণটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য। এই প্রমাণটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু ছোট করে দিলাম, আশা করি পারবেন। ঠিক আছে, আশা করি পারবেন। দেখেন কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ অবশ্যই, আর কোনো অঙ্ক আহ আসবে না পরীক্ষায়। আমি যেগুলো দাগাই দিলাম আপনারা সেগুলো একটু পড়ে যান, আশা করি সেখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে। আচ্ছা, আরেকটা প্রমাণ আপনাদেরকে একটু দেখাই দিই আমি এখানে। আহ আরেকটা প্রমাণ দেখাই দিই, সেটা হচ্ছে পোরোসিটি এবং বয়েড রেশিওর মধ্যে, পোরোসিটি এবং হচ্ছে বয়েড রেশিওর মধ্যে একটা সম্পর্ক আমাদের প্রমাণ করতে বলে, পোরোসিটি এবং হচ্ছে বয়েড রেশিও। পোরোসিটি মানে এখানে যতটুকু পোর স্পেস আছে, ভালো করে বুঝেন। আমরা পোরোসিটিকে এন দ্বারা প্রকাশ করি, পোরোসিটিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? এন দ্বারা প্রকাশ করি। এবং পোরোসিটি এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ বয়েড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড। ঠিক আছে, সরি টোটাল ভলিউমটা। টোটাল ভলিউমের মধ্যে যতটুকু আমাদের ফাঁকা জায়গা আছে, ভয়েড স্পেস আছে, সেটাকে আমরা বলি পোরোসিটি। আর আমাদের ভয়েড রেশিও যেটা আছে সেটা হচ্ছে সলিড পার্টিকেলস এর তুলনায় যতটুকু ফাঁকা জায়গা আছে, অর্থাৎ ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ সলিড।
এই দুইটা জিনিস একটু জাস্ট মাথায় রাখেন, বা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। আমরা এখানে যে ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম, আমরা এখানে যে ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম, একটু খেয়াল করেন। এই যে যে ডায়াগ্রামটা সকলেই জানেন, এখানে ডায়াগ্রামের মধ্যে আমি এটা বলে দিয়েছিলাম, এটা হচ্ছে থ্রি ফেজ ডায়াগ্রাম। তো এখানে একটা অংশ জুড়ে থাকে হচ্ছে সলিড পার্টিকেলস, যেটার ভলিউমটাকে আমরা বলে থাকি ভলিউম অফ সলিড। আর এই যে যে এখানে যে এয়ার এবং ওয়াটারটা থাকে, এয়ার এবং ওয়াটার মানে যে ফাঁকা জায়গাটুকু থাকে, এই ফাঁকা জায়গাটুকুর মধ্যে এয়ারও থাকতে পারে, ওয়াটার দ্বারা পরিপূর্ণ থাকতে পারে। তাহলে এই যে যে ফাঁকা জায়গাটুকু আছে স্যার, এই ফাঁকা জায়গাটুকুকে আমরা বলি ভলিউম অফ ভয়েড। ঠিক আছে? আর এই ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিড, এই দুইটা যদি যোগ করেন তাহলে আপনি কি পাবেন? টোটাল ভলিউমটা পেয়ে যাবেন। টোটাল ভলিউমটা আপনি পেয়ে যাবেন। মানে এই দুইটা যোগফল ভলিউম অফ ভয়েড প্লাস হচ্ছে ভলিউম অফ সলিড, এই দুইটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল ভলিউমটা পেয়ে যাব। মানে এই যে সয়েল স্যাম্পলটার টোটাল ভলিউম আমাদের চলে আসবে। এখন পোরোসিটি মানে কি? পোরোসিটি মানে হচ্ছে সয়েলের যে সলিড পার্টিকেল গুলো আছে সেটার মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা আছে টোটাল ভলিউমের তুলনায়। মানে এই যে টোটাল আয়তনটা আছে, এই টোটাল আয়তনের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা আছে, কতটুকু ভয়েড স্পেস আছে, সেটাকে পোরোসিটি বলা হয়, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে স্যার? করাবো একটু ঋতু, থাকেন, সমস্যা নাই, আমরা করাবো ইনশাল্লাহ, আস্তে আস্তে যাচ্ছি। আর এইগুলাতে ভুল করবেন তো বেশি, সেজন্য আমি একটু দেখাই দিচ্ছি খুব ভালো করে। তারপরে হচ্ছে এখানে এই যে যে আমাদের বয়েড রেশিওটা, কি বলছি? বয়েড রেশিও মানে অনুপাত বলতেছি, বয়েডের অনুপাত। তাহলে বয়েডের অনুপাত আপনি কার সাথে করবেন? এই সলিডের সাথে। তাহলে এই যে বয়েড স্পেস এবং এই যে যে সলিড পার্টিকেলস এর আয়তন, এই সলিড পার্টিকেলস এর আয়তন এবং এই বয়েড স্পেস এর আয়তন, এই দুইটার মধ্যবর্তী যে রেশিওটা আছে, সেই রেশিওটাকে বলা হয় বয়েড রেশিও, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? এখন আপনি এখান থেকে একটু সম্পর্কটা বাড়ানোর চেষ্টা করেন। যেমন আমরা এখানে কি লিখতে পারি স্যার বলেন তো? এটা থেকেই আমরা এটাকে একটু উল্টাই লিখি, হ্যাঁ? তাহলে এখানে হবে 1/n আর এই পাশে হবে v ডিভাইডেড বাই vb, মানে ভলিউম অফ ভয়েড। এখন এই যে v মানে টোটাল ভলিউম, এই টোটাল ভলিউম সমান কি লেখা যায় স্যার? এটা লেখা যায় ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড। সো তাহলে আপনি এটা লিখেন ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েড। স্যার এই যে যে হরটা আছে না, হর তো দুইটার নিচে আছে। কয়টার নিচে আছে? দুইটার নিচে আছে। তাহলে আপনি এখানে লিখতে পারেন ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েড। লেখা যায় না? আচ্ছা, এখন দেখেন এই দুইটা কেটে দেওয়া যায়, কাটলে এখানে 1 থাকে, আর এখানে থাকে কত? ভলিউম অফ সলিড ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েড। আর এই পাশে ছিল কত আমাদের? 1/n ছিল, এটা ছিল না? এখন আপনি এই জায়গায় একটু দেখেন, এটাকে একটু উল্টাই দেন, এটাকে একটু উল্টাই দিলে কি আসে? এই জায়গায় দেখেন তো স্যার, 1/e আসে, আর এই পাশে ভলিউম অফ সলিডটা যাবে উপরে আর ভলিউম অফ ভয়েডটা আসবে নিচে। তার মানে bs বাই বিবি, bs বাই বিবি, এটার ভ্যালুটা কত? এটার ভ্যালু স্যার দেখেন তো 1/e না, তাহলে এই জায়গায় তো সেম আছে। তাহলে এইটার ভ্যালুটাও তো আমরা কি লিখতে পারি? 1/e লিখতে পারি। পারি কিনা বলেন? যদি পারি তাহলে লিখে দেই প্লাস 1/e, তাহলে এখানে হচ্ছে 1/n। সো এখন আপনি এখানে একটা লসাগু করেন, লসাগু করলে কি আসবে? ই হবে লসাগু, তাহলে এখানে আসতেছে ই প্লাস 1 বা 1 প্লাস ই যাই বলেন। তাহলে এটাকে একটু উল্টাই দিলে কি আসে? n ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। তাহলে এটা হচ্ছে পোরোসিটি এবং ভয়েড রেশিওর মধ্যে সম্পর্ক। যদি আমাদের পরীক্ষার মধ্যে বলে যে পোরোসিটি এবং ভয়েড রেশিওর মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো, তাহলে আপনি জাস্ট এইটুকু প্রমাণ করে দিলে না। কিন্তু যদি স্পেসিফিকলি বলে, এটাও বলতে পারে, দেখেন এটাকে আবার অন্য একটা ফরম্যাটে কনভার্ট করা যায়, অন্য একটা ফরম্যাটে কনভার্ট করা যায়। যেমন আমি এই লাইনটা থেকে একটু শুরু করি, এই যে এই লাইনটা থেকে, এই লাইন থেকে একটু এই পাশে শুরু করতেছি। দেখেন আমাদের লাইনটা কি ছিল? 1/n সমান সমান 1 প্লাস 1/e। আমি একটা কাজ করি স্যার, এই যে 1টা আছে না, এটার এই পাশে পাঠিয়ে দেন, তাহলে হবে -1 সমান হচ্ছে 1/e। এই পাশে একটু লসাগু করেন, nটা হবে লসাগু, সো থাকবে আপনার 1 - n সমান হচ্ছে 1/e। তাহলে একটু উল্টাই দেন, এখন এটাকে একটু উল্টাই দেন, উল্টাই দিলে আমাদের কি আসে? n ডিভাইডেড বাই 1 - n সমান হচ্ছে e। সুতরাং এটাকে লেখা যায় e সমান হচ্ছে n ডিভাইডেড বাই 1 - n। তাহলে আপনাদের পরীক্ষায় যেটা আসবে, দেখছেন একই সমীকরণটাকে
দুইটা ফরম্যাটে নিয়ে আসা যায়। সো আমাদের বয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে যদি সম্পর্ক প্রতিপাদন করতে বলে, তাহলে স্যার আমরা শুধুমাত্র এইটুকু প্রমাণ করে দিব। যদি খালি এই প্রশ্নটা আসে যে বয়েড রেশিও এবং হচ্ছে পোরোসিটির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করা, তাহলে এইটুকু দিলে এনাফ। কিন্তু যদি স্পেসিফিকলি বলে দেয় যে এটা প্রমাণ করো নয়তো এটা প্রমাণ করো, তখন আমরা আশা করি সেটাও পারবো। ঠিক আছে, মানে একই প্রশ্ন আমাদের দুইভাবে আসতে পারে। একই প্রশ্ন আমাদের দুইভাবে আসতে পারে। সো এই যে এই পেজটার মধ্যে আপনারা যে প্রমাণগুলো দেখতেছেন, এই প্রমাণগুলাই আপনার এই অধ্যায়ের জন্য জম। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন, আশা করি হয়ে যাবে। এইটুকু হচ্ছে একটা প্রমাণ আমাদের, এই যে এইটুকু একটা প্রমাণ। ঠিক আছে, আর এইটুকু হচ্ছে আমাদের আরেকটা প্রমাণ, এই যে এইটুকু। ঠিক আছে, এই দুটো প্রমাণ এখান থেকে আমি দেখাই দিলাম। আর বাকিগুলো একটু নিজেরা দেখে নেবেন, আমি তো যতটুকু পারলাম দেখাই দিলাম। আর এখান থেকে অবশ্যই কিন্তু থ্রি ফেজ ডায়াগ্রাম, সয়েলের থ্রি ফেজ ডায়াগ্রাম শিখে যাবেন, মাস্ট। থ্রি ফেজ ডায়াগ্রাম অর্থাৎ ওই যে কঠিন পদার্থ, তারপর হচ্ছে ওয়াটার এবং ইয়ার যে থাকে সেটা, এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে স্যার আমরা পরবর্তী অধ্যায়ে যাই, মানে আমাদের চতুর্থ তৃতীয় অধ্যায় যেটা আছে মৃত্তিকার কণার আকার, সেই অধ্যায়টা থেকে আমরা কি কি শিখবো যদি একটু দেখি। আমরা মৃত্তিকা কণার আকার থেকে একটা প্রশ্ন, এটা প্রায় আমাদের পরীক্ষা আসে। আমি এখানে আপনাদের দুইটা প্রশ্ন দিচ্ছি। এখানে দুইটা প্রশ্নই ইম্পর্টেন্ট। দেখেন আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে সংক্ষিপ্তর জন্য দুইটা, রচনামূলকের জন্য দুইটা প্রশ্ন দিচ্ছি। এর বাহিরেই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষা আসবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে, পানিতে ভাসমান মৃত্তিকা কণার ক্ষেত্রে প্রমাণ করো প্রান্তীয় বেগ টার্মিনাল ভেলোসিটি। প্রমাণ করো যে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ v is equal to 1/18 d square by eta into gamma s minus gamma w। এই যে যে স্যার প্রমাণটা আছে না, এই প্রমাণটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আরেকটা প্রমাণ, আরেকটা জিনিস করতে পারেন যে মৃত্তিকার সূচক ধর্মাবলী, মানে ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল, সূচক ধর্মাবলী ব্যাখ্যা করো, ধর্মাবলী ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আমরা সংক্ষিপ্তের জন্য শিখবো। আর রচনামূলকের জন্য তো একটা জাতীয় প্রশ্ন আছে, এটা আপনারা সকলে জানেন। জাতীয় প্রশ্ন আছে, জাতীয় প্রশ্ন হচ্ছে স্যার স্টোকস ল এর প্রমাণটা। ঠিক আছে, রচনামূলক, স্টোকস ল এর সাহায্যে প্রমাণ করো যে d is equal to m root h e effective height divided by t। ঠিক আছে, এইটা। আরেকটা হচ্ছে মৃত্তিকার চালনী বিশ্লেষণ পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, সিভ অ্যানালাইসিস, মৃত্তিকার চালনী বিশ্লেষণ পরীক্ষা টি আলোচনা করো বা বর্ণনা করো। এই যে স্যার এই দুইটা রচনামূলক, এখান থেকে প্রথমটা প্রায়ই আসে, আর এখান থেকে হচ্ছে এই যে দুইটা বলেন। আর এই সূত্রের উপর এখানে আপনারা যে সূত্রটা দেখতে পাচ্ছেন,
এই সূত্রের উপর একটা ছোটখাটো ম্যাথ করবেন। হ্যাঁ, এই সূত্রের উপর একটা ছোটখাটো ম্যাথ যদি করে দেন তাহলে এই অধ্যায়ের উপরে 100% আপনার প্রিপারেশন হয়ে যাবে। আমি ওই সূত্রের উপর একটা ছোটখাটো ম্যাথ আপনাদেরকে দিচ্ছি। দেখেন, যেমন আপনাদের পরীক্ষার মধ্যে যদি ছোটখাটো কোনো ম্যাথ আসে এখান থেকে, তাহলে সেই ম্যাথটা এরকম আসতে পারে যে 0.50 মিলিমিটার কণা বিশিষ্ট কণা বিশিষ্ট বিশিষ্ট একটি নমুনা মৃত্তিকাকে একটি স্থির ট্যাঙ্কের পানিতলের উপর রাখলে পানিতলের উপরে রাখলে থিতিয়ে পড়তে সময় লাগে 30 সেকেন্ড। ওকে, এরপরে বলছে ডি সমান সমান যদি 2.65 এবং ইডা ইজ ইকুয়াল টু যদি আমাদের 0.01 পয়েস হয়, তবে গভীরতা বের করো। তবে ট্যাঙ্কের গভীরতা বের করো। এটা এই অঙ্কটা করে দিতে পারেন এখান থেকে। এই তো স্যার, মৃত্তিকার শুষ্ক চালনী বিশ্লেষণ, যেটাকে আমরা সিভ অ্যানালাইসিস বলি। ঠিক আছে, অর্থাৎ প্রথমত আমরা যে সয়েল স্যাম্পলটা নিয়ে আসি, সেই সয়েল স্যাম্পলটাকে ড্রাই করে, মানে ওটার মধ্যে যাতে কোনো ধরনের ওয়াটার না থাকে, একদম ড্রাই করে তার ময়েশ্চারটাকে আউট করে, ড্রাই করার পরে সেটাকে ম্যাশ করে আমরা যে সিভের সাহায্যে যে পরীক্ষাটা করি, যেটাকে আমরা সিভ অ্যানালাইসিস বলি, সেই পরীক্ষাটা আপনি বিশ্লেষণ করবেন। এটা আসলে আপনাদের খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার প্রমাণটা করাই দিয়েন স্যার। আচ্ছা, দেখি পারি কিনা আগে। তাহলে আপনাদের এখান থেকে এই প্রশ্নগুলা পড়তে হবে, একটু পড়তে হবে স্যার। ঠিক আছে, আপনাদের এখান থেকে এই প্রশ্নগুলো একটু পড়তে হবে। দেখেন, এটা একদম সহজ এবং ছোট একটা প্রমাণ। আমি ইনশাল্লাহ সেটা করে দিচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নেই। প্রথম প্রমাণটা একটু দেখেন। আচ্ছা, স্টোকসের যে সূত্রটা ছিল, স্টোকসের সূত্রের সাহায্যে কণাগুলোর মানে কোন একটা লিকুইডের মধ্যে যদি আপনি ছেড়ে দেন, তাহলে সেই কণাগুলো পড়তে কতটুকু সময় লাগবে সেটার উপর বেস করে কণার ব্যাসার্ধ নির্ণয় করা যায় বা ব্যাস নির্ণয় করা যায়। ঠিক আছে, তো ব্যাস নির্ণয় করার জন্য আমরা এই প্রমাণটা পড়ি। আর এটা হচ্ছে আর কি স্টোকস ল এর অর্ধেক প্রমাণটা আর কি, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগটা। ঠিক আছে, সো চলেন আমরা প্রথম প্রশ্নের প্রমাণটা যদি একটু দেখি। তো প্রথম প্রশ্নের ক্ষেত্রে আপনি একটু ভালো করে বুঝেন, মনে করেন আমাদের আহ এই পর্যন্ত পানি আছে। এখন আমি কি করলাম, এখানে অসংখ্য কণা মানে সয়েল পার্টিকেলস ছেড়ে দিলাম। এখন এক একটা কণার সাইজ ছোট বড় হয়, মানে যে কণাগুলো বড় এগুলা দ্রুত মানে তলায় এসে জমা হবে বা থিতিয়ে পড়বে। আর যেগুলা হচ্ছে হালকা পার্টিকেল মানে ছোট পার্টিকেল, সেই ছোট পার্টিকেল গুলা পড়তে বা থিতিয়ে পড়তে সময়টা কম লাগবে। ঠিক আছে, আচ্ছা,
এখন কোন একটা পার্টিকেল বা কোন একটা কণা বা কোন একটা বস্তু যখন তরলের ভিতর দিয়ে নিচে পড়তে থাকে, তখন এই বস্তুটার উপরে তিনটা ফোর্স কাজ করে। কয়টা ফোর্স বলতেছি স্যার? তিনটা ফোর্স। এই বস্তুটা প্রথমত দেখেন, এই বস্তুটার কি আছে, একটা ওয়েট আছে। এই ওয়েটটা সবসময় নিচে দিয়ে কাজ করবে। কোন একটা বস্তুকে তরলের উপর ছেড়ে দিলে সেই বস্তুটা তার নিজের ওয়েটের কারণে সেটা নিচের দিকে যায়, এটা আমরা জানি। বাট এখানে আবার কি আছে? প্লবতা আছে। কি আছে বলেন তো স্যার? প্লবতা আছে। প্লবতা কোন দিকে কাজ করে? ঊর্ধ্বমুখী, তাই না? তাহলে কি কি বল কাজ করতেছে যদি একটু দেখি। কোন একটা বস্তু যখন তরলে নিমজ্জিত হয় তখন তার মধ্যে তিনটা বল কাজ করে। এক নাম্বার হচ্ছে বস্তুর ওজন, এটা সবসময় নিচের দিকে কাজ করে। বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। দুই নাম্বার দেখেন প্লবতা। প্লবতা কি বোঝাচ্ছি, সমস্যা নাই, এটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। আরেকটা হচ্ছে ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, ড্র্যাগ ফোর্স। ড্র্যাগ ফোর্স মানে হচ্ছে কোন একটা বস্তু যখন পানি বা যে কোনো বায়বীয় পদার্থের ভিতর দিয়ে চলাচল করে তখন কণাগুলোর ঘর্ষণের ফলে যে বলটা সৃষ্টি হয় সেটাকে আমরা ড্র্যাগ ফোর্স বলি। এই ড্র্যাগ ফোর্সটা হচ্ছে ঊর্ধ্বমুখী কাজ করে। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়টা বল কাজ করতেছে। এই বস্তুটা যখন নিচে পড়তেছে একই সাথে তিনটা বল কাজ করতেছে। কয়টা বল? তিনটা বল। প্রথম হচ্ছে বস্তুর ওজন, যেটা নিচে দিয়ে কাজ করতেছে। তারপরে হচ্ছে আর এই দুইটা হচ্ছে উপর দিয়ে কাজ করতেছে, প্লবতা এবং হচ্ছে ড্র্যাগ ফোর্স। তো আমরা বস্তুর ওজনটাকে বলতেছি ডাব্লিউ, আর প্লবতাটাকে আমরা ইউ বলতেছি, ইউ, আর ড্র্যাগ ফোর্সটাকে আমরা এফ ডি বলতেছি। ঠিক আছে, এখন এই বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকতে চায়, মানে কোন একটা জায়গায় মনে করেন এটা যায় এখানে স্থির হইল, তাহলে এটা স্থির হওয়া মানে কি? তার নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল সমান হয়ে গেছে। যদি তার মনে করেন প্লবতা, কি প্লবতা মানে হচ্ছে আপনি যখন পানির মধ্যে লাফ দেন, লাফ দিয়ে প্রথমত নিচের দিকে যান, তারপরে পানির একটা ধর্ম যেটা আপনাকে ভাসিয়ে রাখে বা উপরে তুলে দেয়, তাই না? তাহলে কোন একটা বস্তুকে যখন আমি পানিতে নিমজ্জিত করতে চাই তখন আমার প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা বল কাজ করে, যে বলটাকে আসলে আমরা বলতে পারি প্লবতা। ঠিক না? এই প্লবতার কারণে আপনি পানির মধ্যে বাসা থাকেন বা যে কোনো বস্তু বেসে থাকে। সো এই যে প্লবতা কাজ করতেছে উপর দিকে, তাহলে এই বস্তুটা যদি এখানে ব্যালেন্স থাকে বা সাম্য অবস্থায় থাকে, তার মানে তার নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল এদের যোগফলটা কি হবে স্যার? সমান হবে, তাই না? ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বলগুলো কি হবে? সমান হবে। তাহলে দেখেন এটা হচ্ছে নিম্নমুখী বল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে ঊর্ধ্বমুখী বল হচ্ছে ইউ প্লাস এফ ডি সমান হচ্ছে ডাব্লিউ। মানে এই দুইটা কাজ করতেছিল কোন দিকে? উপরের দিকে। আর এটা কাজ করতেছিল নিচের দিকে। যদি সাম্যাবস্থায় থাকতে চাই তার মানে ঊর্ধ্বমুখী বলগুলোর যোগফল আর নিম্নমুখী বলগুলোর যোগফল সমান হইতে হবে। এখন আমরা একটু প্লবতা বের করতে চাই। প্লবতা, প্লবতার মানটা কত এখানে? এখন এই বস্তুটার প্লবতার আমরা একটু মানটা বের করতে চাই। দেখেন এই কণাগুলাকে আমরা বৃত্তাকার ধরে নিছি। এখানে যে কণাগুলা পড়তেছে এই কণাটার মনে করেন আমরা যে এখানে যে কণাটা ধরে নিছি সেই কণাটার ব্যাসার্ধ যদি আমরা আর বিবেচনা করি, কণাটার ব্যাসার্ধ যদি আমরা আর বিবেচনা করি, তাহলে এই কণার কি আছে? আর ব্যাসার্ধের এই বৃত্তাকার এই কণাটার কি আছে? একটা ওয়েট আছে। ওয়েট আছে না? আছে কিনা বলে? তাহলে সেই ওয়েটটা কত সেটা তো আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি একটু বের করতে চাই, এখানে দেখেন তার ওয়েটটা কত আসে বা এই ডাব্লিউ এর মানটা কি, ডাব্লিউ এর মানটা আমরা যদি বের করতে চাই তাহলে এখানে ডাব্লিউ সমান, এখানে বের করে দিই, ডাব্লিউ সমান হবে, যেহেতু এটা একটা গোলক, সো গোলকের আয়তনটা কত? 4/3 পাই আর কিউব ইনটু তার শুষ্ক একক ওজনটা। তো শুষ্ক একক ওজন যেহেতু এটা হচ্ছে একটা সলিড পার্টিকেলস, তার মানে তার শুষ্ক একক ওজন হবে গামা এস। বুঝতে পারছি? আবার একটু ভালো করে বুঝাই বলি, এটা এইভাবে লিখলে হয়তো বা অনেকের একটু প্রবলেম হইতে পারে, বাট আমি যদি এইভাবে বলি আপনারা এটা অবশ্যই পড়ে ফেলছেন। ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? এম বাই ভি। এখন তাহলে এখান থেকে দেখেন তো এই যে এম, এম সমান কি আসে? রো বি আসে না? এই যে রো বলতে যেটা আপনি ঘনত্ব বলতেছেন এটাই তো হচ্ছে শুষ্ক একক ওজনটা। ঠিক আছে, সলিড পার্টিকেলস এর একক ওজনটা। আর ভি বলতে হচ্ছে তার ভলিউমটা। যেহেতু এটা একটা হচ্ছে গোলক, সো গোলকের আয়তন বের করার সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন বের করার সূত্র। এই যে দেখেন আমরা এই কারণে গোলকের আয়তন বের করার সূত্র লিখছি, আর এই যে তার এই যে রো এর পরিবর্তে এটা লিখছি। ঠিক আছে,
সেম ভাবে আপনি এখানে প্লবতা বের করেন, প্লবতা বল ইউ সমান কত, সেম একই, তার গোলক যতটুকু মানে পানির কণার আয়তন যতটুকু ততটুকু পানি দখল করবে সে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেম আয়তন 4/3 পাই আর কিউব কিন্তু গামা ডাব্লিউ। অর্থাৎ এই ক্ষেত্রে গামা ডাব্লিউ কেন লিখতেছি, এই ক্ষেত্রে আমরা কার যেহেতু পানির বলতেছি, প্লবতাটা হচ্ছে পানির কারণে উৎপন্ন হয়, তাহলে এখানে এই কারণে আমরা কি লিখতেছি, পানির একক ওজনটা লিখতেছি বা পানির ঘনত্বটা লিখতেছি। আর এটা যেহেতু বস্তুর ওজন সেজন্য এই যে বস্তুর ঘনত্ব, আর এটা হচ্ছে পানির ঘনত্ব, এই কারণে লিখছি। আরেকটাকে বলছিলাম কি ড্র্যাগ ফোর্স, ঠিক আছে। তাহলে এফ অফ ডি সরি এফ ডি সমান হচ্ছে 6 ইডা 6 পাই ইডা আর বি, ঠিক আছে, এরকম একটা সম্পর্ক মনে হয়, দেখেন তো ঠিক আছে কিনা। 6 পাই ইডা আর বি, এটা হচ্ছে ড্র্যাগ ফোর্সের ইকুয়েশন, সান্দ্রতাজনিত একটা বল। ওকে, এই তো। এখন আপনি এগুলো একটু লিখেন এই জায়গায়, এগুলো একটু লিখেন এই জায়গায়, তাহলে আপনার প্রমাণটা চলে আসবে। হ্যাঁ, এগুলো একটু এখানে লিখেন মানগুলা। প্রথমত ইউ এর ভ্যালুটা কত, ইউ হচ্ছে আমাদের ইউ হচ্ছে 4 পাই 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ প্লাস এফ অফ ডি ড্র্যাগ ফোর্স হচ্ছে 6 পাই ইডা আর বি সমান হচ্ছে, এটা হচ্ছে কত 4/3 পাই আর কিউব গামা এস। ওকে, এই তো। এখন আপনি এখানে একটু ক্যালকুলেশন করে দেন। কি ক্যালকুলেশনটা করবেন, এই যে এটাকে আছে স্যার, এইটা এটা একটু ওই পাশে পাঠায় দেন, তাহলে কি হবে, এখানে 6 পাই ইডা আর বি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব গামা এস মাইনাস 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ। এখান থেকে আপনি একটা কাজ করেন, দেখেন যেহেতু দুইটার মধ্যেই কি একটা কমন আছে, দেখেন দুইটার মধ্যেই এই যে লাইনটা, এখানে দুইটার মধ্যে দেখেন এই যে 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কমন আছে, তাহলে আপনি স্যার এটা কমন নিতে পারেন। সো 4/3 পাই আর কিউব যদি আমি কমন নেই, এখানে থাকবে গামা এস মাইনাস গামা ডাব্লিউ। আচ্ছা, আর এই পাশে ছিল কত আপনার 6 পাই ইডা আর বি ছিল নাকি। ওকে, এখন আমাদের ভ্যালোসিটিটা দরকার, টার্মিনাল ভ্যালোসিটি। সো এই টার্মিনাল ভ্যালোসিটিটাকে আমরা এই পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন তো এখানে কি আসে, v সমান সমান আসবে আমাদের এই অংশটা যদি এই পাশে নিতে আসি, তার মানে এই অংশটা এই পাশে যায় নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে 6 পাই ইডা আর, এই যে দেখেন এই তিনটাই পাশে ভাগ হয়ে গেছে। আর বাকি যা ছিল সেটা লিখে দেন, উপরে ছিল 4 ছিল, আমাদের পাই ছিল, আর কিউব ছিল, আর নিচে একটা 3 ছিল, এই যে স্যার 3, আর বাকি যা আছে সেটা আপনি লিখে দিলেন। ওকে, আচ্ছা, এখন একটু কাজ করেন এই জায়গায়, কি কাজ করবেন, যেমন এখানে পাই আর পাই কেটে দেওয়া যায়, তারপর হচ্ছে আর এবং আর কিউব কাটলে এখানে একটা আর স্কোয়ার থাকবে, তাহলে গুণ যদি করেন উপরে থাকে 4r স্কোয়ার আর নিচে থাকে 3 6 18, আর থাকতেছে গামা এস মাইনাস গামা ডাব্লিউ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো স্যার, এই যে 4r স্কোয়ার এটাকে আমরা 2r দিয়ে ডাবল হোল স্কোয়ার দিতে পারি, আর নিচে তো 18 আমাদের আছেই, সো গামা এস মাইনাস হচ্ছে গামা ডাব্লিউ। তাহলে এই যে 2r, আমরা কোন একটা গোলকের ব্যাস যদি আর হয়, তাহলে সরি ব্যাসার্ধ আর হইলে ব্যাস ডি সমান কি লেখা যায়, 2r লেখা যায় না। ব্যাসের সাথে ব্যাসার্ধ সম্পর্কটা কি, ডি, ডি সমান 2r, তাহলে 2r এর পরিবর্তে আপনি এখানে ডি লিখতে পারেন, তাহলে এই যে স্যার আমাদের ডি স্কয়ার ডিভাইডেড বাই 18 ইনটু গামা এস মাইনাস গামা ডাব্লিউ, এটি হচ্ছে আমাদের টার্মিনাল যে ভ্যালোসিটিটা আছে সেই টার্মিনাল ভ্যালোসিটির প্রমাণটা। মানে প্রান্তীয় বেগ, কোন একটা কণা যখন পানিতে নিমজ্জিত হয়, সেই নিমজ্জিত ক্ষেত্রে তার যে টার্মিনাল ভ্যালোসিটিটা থাকে সেই টার্মিনাল ভ্যালোসিটি হচ্ছে স্যার এইটা। ওকে, পারবেন আশা করি। পারবেন কিনা একটু বলেন তো স্যার। পরে এটাকে স্টোকসের যে সূত্রটা আছে সেটা আপনি পরবর্তীতে স্টোকসের সূত্রতেও কনভার্ট করতে পারবেন, ঠিক আছে, স্টোকসের সূত্রতে আপনি কনভার্ট করতে পারবেন। সেটা স্টোকসের সূত্রে একটু কনভার্ট আমি করে দেই, স্টোকসের সূত্রের আমি কনভার্ট এখানে করে দিচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন আমরা এখান থেকে স্টোকসের সূত্রটা প্রমাণ করে দেই, যে স্টোকসের লটা প্রমাণ আসে। আপনারা একটু আগে পড়ছেন যে স্পেসিফিক যে গ্র্যাভিটিটা ছিল গামা এস সমান ছিল আমরা জানি জি ইন্টু
গামা ডাব্লিউ। ঠিক আছে, অর্থাৎ এটা আপনারা কিন্তু জানেন যে স্পেসিফিক গ্র্যাভিটি সলিড পার্টিকেলসের একক ওজন এবং হচ্ছে শুষ্ক একক ওজন, বেজ একক ওজন, এই তিনটার মধ্যে রিলেশন হচ্ছে স্যার এইটা। তার মানে এই যে আমাদের গামা এর সমান হচ্ছে জি ইন্টু গামা ডাব্লিউ, এই মানটা স্যার এই যে এখানে বসাই দেন, বসাই দিলে কত আসে, ডি স্কোয়ার ডিভাইডেড বাই 18 ইন্টু এটার মানটা কত, এটার মান হচ্ছে জি গামা ডাব্লিউ মাইনাস গামা ডাব্লিউ। দেখেন মান বসাইলাম। এখন আপনি স্যার এখান থেকে চাইলে দেখেন তো কমন নিতে পারেন কিনা, এই যে গামা ডাব্লিউটা কমন নেওয়া যায়, তো গামা ডাব্লিউ যদি কমন নিয়ে নেন তাহলে এখানে কি থাকবে, জি মাইনাস ওয়ান থাকবে, আর এই পাশে কি ছিল, বি ছিল। এখন একটা বিষয় একটু লক্ষ্য করেন যে টার্মিনাল যে ভ্যালোসিটিটা আছে, সাপোজ মনে করেন এটা আমাদের একটা সয়েল স্যাম্পল ছিল, মানে এখানে পানি ছিল, তো কোনো একটা কণা, কোনো একটা মানে মৃত্তিকা কণা সয়েল পার্টিকেলস টি সময়ে, ঠিক আছে, বা টি মিনিটে এইটুক হাইট অতিক্রম করছে, তাহলে এটা হচ্ছে তার ইফেক্টিভ হাইট এইচই। ঠিক আছে, অর্থাৎ এইচই পরিমাণ ইফেক্টিভ হাইট সে কি করছে, অতিক্রম করছে। মানে এইটুক ইফেক্টিভ হাইট তার অতিক্রম করতে, মানে এইটুক অতিক্রম করতে, এইচই অতিক্রম করতে টি মিনিট সময় লাগছে। ঠিক আছে, টি মিনিট সময় লাগছে। তাহলে আপনি স্যার বেগ সমান কি জানেন, বেগ সমান আমরা জানি যে সরণ বাই সময়, সরণ বাই সময়। এখন একটু খেয়াল করেন সরণ কতটুকু হয়েছে, মানে কতটুকু পড়ছে, এসি পরিমাণ, তাহলে এই যে স্যার আমরা এখানে এসি লিখলাম, ঠিক না, এই যে আমরা এসি লিখলাম। আচ্ছা, তারপরে আর সময়, সময়টা হচ্ছে টি মিনিট। এখন এখানে স্যার মিনিট লেখা যাবে না, এটাকে একটু সেকেন্ডে কনভার্ট করবেন। তাহলে যদি সেকেন্ডে কনভার্ট করেন তাহলে টি মিনিট সমান কত হবে, 60 ইনটু টি হবে না। যদি আমরা বলি 5 মিনিট সমান কত সেকেন্ড, আপনি 5 কি করেন 60 এর সাথে গুণ দেন, 5 কি করেন স্যার 60 এর সাথে গুণ দেন, তাই না? ঠিক সেম ভাবে আমি যদি টি মিনিটের কথা বলি তাহলে টি টাকে অবশ্যই 60 এর সাথে গুণ দিবেন, তাহলে আমরা এখানে কি লিখব 60 টি। এই হচ্ছে স্যার আমাদের টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশনটা। ঠিক আছে, এখন পরে এখানে একটু কাজ করেন, এই জায়গায় আমাদের যেহেতু ব্যাসটাকেই বের করতে হবে না, আমাদের মনে হয় ব্যাসই বের করতে হয়, ব্যাস, হ্যাঁ ব্যাসের উপর ভিত্তি করে ইকুয়েশনটা দেওয়া লাগে। তাহলে আমরা একটু স্যার ব্যাসটাকে বের করে নেই, দেখি কি আসে আমাদের। আমরা একটু ব্যাসটাকে বের করে নেই। দেখেন তো স্যার এই জায়গা থেকে আমাদের কি আসে, এরকম যদি আমরা একটু এখানে আর আর গুণ করার চেষ্টা করি, একটু দেখেন আর আর যদি গুণ করার চেষ্টা করেন আপনি এই জায়গায়। আচ্ছা, বীর মানটা বসাই দিই আমরা এখানে। তাহলে বীর মানটা যদি আপনি এখানে বসান, বীর মানটা কত আছে, এইচ ই বাই 60, এইচ ই বাই 60 টি, তাই তো? এখন আপনি একটা কাজ করেন স্যার, এখানে আছে 18, এটাকে 6 দ্বারা ভাগ করি, এটাকে আমরা 10 দ্বারা, মানে 6 দ্বারা কাটা দেন, তাহলে এখানে থাকবে কত 3, এখানে থাকবে 10। সো এখানে আসছে আমাদের এইচ ই বাই, এরকম থাকে। এখন আপনি পরবর্তীতে স্যার এই ডিটাকে একটু আলাদা করার চেষ্টা করেন, ডিটাকে একটু আলাদা করার চেষ্টা করেন। মানে এটাকে যদি চান আপনি এভাবে লিখতে পারতেন, মানে আমি একটু বলে দিই, যেহেতু থ্রিটা নিচে আছে আর বাকি সবগুলাই কি আছে স্যার, উপরে আছে, তাই না? সেটাকে এইভাবে লিখতে পারতেন, ডি স্কোয়ার জি মাইনাস ওয়ান ইন্টু গামা ডাব্লিউ বাই 3। একটু আড়াআড়ি গুণ করে দেন তো, আড়াআড়ি গুণ করেন তাহলে দেখেন তো কি আসে, ডি স্কোয়ার জি মাইনাস ওয়ান গামা ডাব্লিউ ইন্টু 10t সমান হচ্ছে কত, 3 ইন্টু এইচ ই। তাহলে এখান থেকে আর দেখেন তো স্যার ডি স্কোয়ার সমান কত আসে, এই দিকে ওই পাশে নিয়ে যান, তাহলে হবে কত, 3he divided by z minus 1 into gamma w into 10t, এরকম হয় না স্যার, হয় কি না? আচ্ছা, সো এখন একটা কাজ করা যায়, দেখেন এই যে এখানে 3 আছে, 3কে যদি 10 দ্বারা ভাগ করেন, 3কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, 0.3 আসবে। আর উপরে তো আগে আমাদের এই সিটা ছিল, আর এখানে আছে আমাদের জি মাইনাস ওয়ান গামা ডাব্লিউ ইন্টু কি আছে স্যার, টি আছে, তাই না? এখন এই পাশে স্যার আমাদের ডির উপরে কি ছিল বলেন তো, একটা স্কোয়ার আছে। এখন আমি যদি এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই কি হবে বলেন তো স্যার, রুট ওভার হবে না? হবে কিনা বলেন, রুট ওভার হবে অবভিয়াসলি। তা যদি রুট ওভার হয়, যদি রুট ওভার আমাদের হয়,
একটু সাজাই লিখেন, রুট ওভার আমরা এইটুকু লিখি 0.3 ডিভাইডেড বাই জি মাইনাস 1 ইন্টু গামা ডাব্লিউ ইন্টু রুট ওভার এইচ ই ডিভাইডেড বাই টি। এই যে এইটুক স্যার, এইটুকরে আমরা যদি এম বিবেচনা করি, হ্যাঁ, এইটুকরে যদি আমরা কি বিবেচনা করি স্যার, এম বিবেচনা করি, এই যে এইটুকরে আপনি যদি এম ধরেন, তাহলে এম ইন্টু রুট ওভার এইচ ই ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে স্যার স্টোকস ল এর যে প্রমাণটা আছে স্যার, সেটা, এই প্রমাণটা আমাদের পরীক্ষা আসে। তার মানে আপনি স্টোকস ল এর প্রমাণটা যদি পারেন, তার মানে আলটিমেটলি আর অন্য প্রমাণগুলো কিন্তু আপনার খুব একটা কঠিন লাগার কথা না। এই হচ্ছে স্যার আপনার এ টু জেড প্রমাণ, এই হচ্ছে আপনার এ টু জেড প্রমাণ। হ্যাঁ স্যার, যদি আমাদের পরীক্ষায় আবির যদি স্টোকস লটা আসে, একদম শুরু থেকে আরম্ভ করতে হবে, একদম প্রথম থেকেই আরম্ভ করতে হবে, ঠিক আছে, একদম প্রথম থেকে আমাদের আরম্ভ করতে হবে, ঠিক আছে। এটুকু এম ধরলে আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারি। তো যাই হোক, এটুক গেল আমাদের তৃতীয় অধ্যায় গেল। এরপরে আসে আমরা স্যার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের মৃত্তিকার নম্যতা যে বৈশিষ্ট্যটারই, হ্যাঁ, অর্থাৎ প্লাস্টিসিটি ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল। আমরা সেখান থেকে কিছু প্রশ্ন বা কিছু ম্যাথ আমাদের পরীক্ষা থাকতে পারে, আমরা সেগুলো করবো ইনশাল্লাহ। অঙ্ক অবশ্যই করতে হবে, আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অঙ্কের কোনো বিকল্প নাই, ম্যাথ অবশ্যই আমাদের আসবে। যেমন আমরা এখান থেকে কি কি পড়বো স্যার? আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়গুলো পড়বো যদি একটু বলি আপনাদেরকে, দেখেন চ্যাপ্টার 4 এ যাই আমরা, হ্যাঁ, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 প্লাস্টিসিটি ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েল বা মৃত্তিকার নম্যতা ধর্ম। অতি সংক্ষিপ্তর জন্য আপনি এখান থেকে পড়বেন, অতি সংক্ষিপ্তর জন্য আপনি পড়বেন হচ্ছে তারল্য সীমা কি এবং তারল্য সীমা কি কি পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়। লিকুইড লিমিট যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ তারল্য সীমা বা প্লাস্টিসিটি ইনডেক্স, এগুলো আসতে পারে যে তারল্য সীমা কি 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 পদ্ধতিতে নির্ণয় করা যায়, কি কি পদ্ধতিতে নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়, ঠিক আছে। নাম্বার 2, এটারবার্গস লিমিট চিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে। এটারবার্গ, এটারবার্গ লিমিট চিত্রের সাহায্যে দেখাও, চিত্রের সাহায্যে দেখাও। এটা আরেকটা পড়বেন মৃত্তিকার স্পর্শকাতরতা, মৃত্তিকার স্পর্শকাতরতা কি, এবং স্পর্শকাতরতার উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাসটা আছে, শ্রেণীবিন্যাসটা, সেই শ্রেণীবিন্যাসটা দেখাও। এই তিনটা কোশ্চেন আমরা এখান থেকে পড়ব। আর রচনামূলক প্রশ্নের জন্য স্যার আমাদের, রচনামূলক প্রশ্নের জন্য আমাদের এখান থেকে পড়তে হবে মৃত্তিকার যে ক্যাসাগান্ডি যন্ত্রের সাহায্যে মৃত্তিকার যে তারল্য সীমা নির্ণয় করার পদ্ধতি, এই পরীক্ষাটি আমাদের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবেন, হ্যাঁ, আমি একটু বলতেছি, দেখেন দুইটা প্রশ্ন পড়বেন এখান থেকে। একটা হচ্ছে ক্যাসাগান্ডির, ক্যাসাগান্ডির যন্ত্রের সাহায্যে, যন্ত্রের সাহায্যে তারল্য সীমা নির্ণয় করা, তারল্য সীমা নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো, পদ্ধতি আলোচনা করো। আরেকটা প্রশ্ন পড়বেন এখান থেকে, সেটা হচ্ছে
অ্যাটারবার্গ লিমিটের ব্যবহার, ঠিক আছে, অ্যাটারবার্গ লিমিটের ব্যবহার। এই যে স্যার আপনারা এই কোশ্চেনগুলো পড়বেন এখান থেকে। আর একটা ছোট ম্যাথ আসে, আমরা সেই ছোট ম্যাথটা একটু দেখব। অতি সংক্ষিপ্তের জন্য স্যার আমাদের সাজেশনটা কভার করলে হয়ে যাবে, ঠিক আছে। অতি সংক্ষিপ্তের জন্য সাজেশন, অতি সংক্ষিপ্ত তো আপনারা এক লাইনের ছোট ছোট, সেজন্য আমি আর ওইগুলো দিচ্ছি না। অতি সংক্ষিপ্তটা একটু আমাদের সাজেশন থেকে দেখে নেবেন, যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিলে হয়ে যাবে। আর এখান থেকে আমাদের একটা ম্যাথ করতে হবে, আমি একটু ম্যাথটা দেখাই দিচ্ছি। যেমন আমাদের পরীক্ষার জন্য এখানে ইম্পর্টেন্ট ম্যাথ যদি বলি, ইম্পর্টেন্ট ম্যাথ সেটা হচ্ছে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই অধ্যায় থেকে। এখানে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ম্যাথ থাকে একটা করে। যেমন একটা নমুনার জলীয় অংশ 14.8%, নম্যতা সীমা প্লাস্টিসিটি লিমিট, নম্যতা সীমা হচ্ছে কত 10.75%, তারল্য সীমা লিকুইড লিমিট, তারল্য সীমাটা যদি আমাদের 23.05% হয়, তবে তারল্য সূচক, ঠিক আছে, অর্থাৎ লিকুইডিটি ইন্ডেক্স, তারল্য সূচক, নম্যতা সূচক ও সিক্ততা সূচক বের করো। তারল্য সূচক, এটা হচ্ছে নম্যতা সূচক, নম্যতা সূচক বের করো, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আসতে পারে, সেই জন্য দিয়ে দিলাম। এই ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষা এখান থেকে থাকতে পারে। তা এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4, এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 থেকে জাস্ট এই কোশ্চেনগুলো পড়বেন। কি বলেন, 2 নম্বর রচনামূলক থাকবে না কেন? এররবার্গ লিমিটের লিমিটটা চিত্রের সাহায্যে দেখাও। আপনারা এররবার্গ লিমিট পড়ছেন না? এখানেই তো আছে। আমি তো এটা চিত্র অঙ্কন করে দেখাইছি, এটার মধ্যে তো আমার ক্লাসও আছে। এররবার্গ লিমিটটা, ঠিক আছে, এররবার্গ লিমিটটা চিত্রের সাহায্যে দেখাও। এই ধরনের কোশ্চেন আমরা অনেক সলভ করেছি, ঠিক আছে। এই যে চিত্রে যেটা আছে, পানি মাত্রার উপর ভিত্তি করে লিকুইডিটি লিমিট, প্লাস্টিসিটি লিমিট, এগুলো আছে না স্যার? এগুলো একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এইগুলো আপনাদের চ্যাপ্টার 4। এখন আমরা চ্যাপ্টার 5 এ চলে যাব। চ্যাপ্টার 5 থেকে স্যার একটা রচনামূলক আসবেই, 100% থাকেন। চ্যাপ্টার 5 থেকে আমাদের একটা রচনামূলক প্রশ্ন পরীক্ষায় থাকবে, এতে কোনো মিস নাই। ওকে। আর এখান থেকে আমাদের ম্যাথও করতে হবে। এখান থেকে আমাদের পরীক্ষায় কি করতে হবে স্যার? ম্যাথ অবশ্যই অবশ্যই করতে হবে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই এখান থেকে আমাদের পরীক্ষায় ম্যাথ আসে, এখান থেকে প্রতি বছর পরীক্ষায় ম্যাথ আসে। সেখান থেকে আমাদের ম্যাথও করতে হবে, আর দুইটা প্রমাণ আছে, দুইটা প্রমাণ করতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। এর থেকে একটা রচনামূলক দিয়ে দিচ্ছি, যেটা পরীক্ষার মধ্যে 100% আসবে। এটার কোনো মিস নাই। আপনাদেরকে আমি প্রমাণটা বলে দিচ্ছি যে আমাদের আসলে এখান থেকে কোন প্রশ্নটা পরীক্ষায় থাকতে পারে। এখান থেকে একটা প্রশ্নই পড়বেন রচনামূলকের জন্য, বলে দিই। এই যে একটা প্রমাণ আছে না স্যার, ভেরিয়েবল হেড ব্যর্থতা পরীক্ষার মাধ্যমে দেখাও যে ভেরিয়েবল ভেরিয়েবল হেড ব্যর্থতা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে k is equal to 2.3 al 2.3 al divided by at log 10 base h1 by h2। এই প্রমাণটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই প্রমাণটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। আর গত বছর এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে এরকম। গত বছর এই প্রশ্নটা আসছিল যে কার্যকরী চাপ ও ছিদ্রস্থিত পানির চাপ নিরূপণের প্রক্রিয়া আলোচনা করে। এই প্রশ্নটা আমাদের গত বছর আসছিল। কি কার্যকরী চাপ ও কার্যকরী চাপ চাপ ও ছিদ্রস্থিত চাপ
নিরূপণের প্রক্রিয়া আলোচনা করো। প্রক্রিয়া আলোচনা করো, এটা গত বছর আসছিল। হ্যাঁ, সো গত বছর অনেক সময় আপনাদের এই অধ্যায় থেকে প্রশ্নটা রিপিট হয়। আপনারা এই দুইটা রচনামূলকের মধ্যে যে কোনো একটা পাবেন। যেহেতু এটা আমাদের গত বছর চলে আসছে, তার মানে এই কোশ্চেনটা এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি এই কোশ্চেনটা ভালো করে শিখে যাবেন যে ভেরিয়েবল হেড বৈধতা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে কে সমান হচ্ছে 2.3L ডিভাইডেড বাই এটি log tan বেস H1 ডিভাইডেড বাই H2। ভেরিয়েবল হেড বৈধতা পরীক্ষার সাহায্যে এই প্রমাণটা করে যাবেন। আর এই যে পোরোটার প্রেসার এবং হচ্ছে ইফেক্টিভ প্রেসার নিরূপণের যে প্রক্রিয়াটা আছে সেটা আপনি চাইলে একটু দেখাইতে পারেন। আর আমরা সংক্ষিপ্তর জন্য স্যার এখান থেকে আমরা কি পড়বো? আমরা সংক্ষিপ্তর জন্য স্যার এখান থেকে কি কি পড়া আমাদের প্রয়োজন? আরেকটা প্রমাণ, এটার বিকল্প হিসেবে আমি দেই। এটার বিকল্প হিসেবে আরেকটা প্রমাণ দিচ্ছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হেড। দুইটাই সেম, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড। বৈধতা পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে QL ডিভাইডেড বাই HAT। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি পরীক্ষায় পাবেন 100%। মানে এখানে দুইটা পরীক্ষা আছে, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট হেডের ক্ষেত্রে, কনস্ট্যান্ট হেড পরীক্ষার সাহায্যে। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট হেড পরীক্ষা, আর এটা হচ্ছে ভেরিয়েবল হেড। মানে কি, আমরা যে পানির উচ্চতাটা রাখি, সেই পানির উচ্চতাটা পরিবর্তন হয়। এটা হচ্ছে পরিবর্তন হবে, বাট এটা একটা আপনি কনস্ট্যান্ট রাখবেন। কনস্ট্যান্ট রাখার পরে ওই সয়েলের ভিতর দিয়ে কতটুকু পানি প্রবাহিত হয়, ঠিক আছে, সেটা বের করতে পারবেন। এই যে, ঠিক আছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন আপনি এখান থেকে পড়তে পারেন। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পড়তে পারেন যে ফ্লোনেট, ঠিক আছে, প্রবাহ জালির 5টি বৈশিষ্ট্য, বা ফ্লোনেট কাকে বলে ব্যাখ্যা করো, ফ্লোনেট কাকে বলে ব্যাখ্যা করো, এই বিষয়টা। আর দেখেন, আমি এখান থেকে কয়েকটা বিষয় বলে দিচ্ছি, এইগুলো থেকে আশা করি পড়লে আপনার হয়ে যাবে। ঠিক আছে, কি কি পড়বেন এখান থেকে? পড়বেন হচ্ছে সংক্ষিপ্তর জন্য। হ্যাঁ, সংক্ষিপ্তর জন্য আপনি এখান থেকে কি কি পড়বেন? নিঃসরণ বেগ এবং নিঃসরণ বেগ হরণ বেগের 1/n গুণ, এটা দেখাও। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা প্রশ্ন পড়তে পারেন যে মাটির বেদ্যতায় প্রভাব বিস্তারকারী উৎপাদক সমূহ। মাটির বেদ্যতা, মাটির বেদ্যতায় প্রভাব বিস্তারকারী উৎপাদক সমূহ। আরেকটা পড়বেন হচ্ছে ফ্লোনেট কি ব্যাখ্যা। এই যে স্যার, এই কোশ্চেনগুলো পড়বেন। তাহলে এই কোশ্চেনগুলো পড়লেই দ্যাটস এনাফ, আপনার হয়ে যাচ্ছে। উপরে দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি পরীক্ষা 100% পাচ্ছেন। আর এই তিনটা থেকে সংক্ষিপ্ত তিনটা পড়লে এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনি পেয়ে যাবেন। বাট দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে আমাদের একটা ম্যাথ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে স্যার? একটা ম্যাথ সলভ করতে হবে। আপনারা যদি পারেন, এখানে আমি বলে দেই, ডাকটা অনেক বড়, ডাকটা লেখা আসলেই কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে এখান থেকে যে ম্যাথটা করবেন, যাদের কাছে আপডেট বইটা আছে, আপডেট বই থেকে আপনারা হচ্ছে এই যে ফলিং হেড পারমিটিভিটি পরীক্ষার সাহায্যে যে একটা প্রশ্ন আছে 5 নাম্বার, ঠিক আছে, হক পাবলিকেশনস এর উদাহরণ 5, 105 নাম্বার পেজের, 105 নাম্বার পেজের ম্যাথ করব আমরা কোনটা স্যার? ম্যাথ করব হচ্ছে 105 নাম্বার পেজ, অর্থাৎ পেজ নং 105 এর উদাহরণ 5। উদাহরণ 5 নাম্বারটা করে যাবেন, ঠিক আছে, উদাহরণ 5 নাম্বার করে যাবেন। এটা আমি পরে ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এই ম্যাথটা করে যাবেন, এই ম্যাথটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তা এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5, ঠিক আছে, এই হচ্ছে আপনার চ্যাপ্টার 5। তো মনে রাখতে পারেন যে 1-2 থেকে আপনি একটা রচনামূলক 100% পরীক্ষায় পাবেন, ঠিক আছে। এটা একদম সহজ প্রমাণ স্যার, এটার মতো প্রমাণ সহজ আর নাই। আমাদের অনেকটা সময় চলে গেছে, সময় থাকলে ইনশাআল্লাহ আমি করে দিব। হয়তো বা নেক্সট ক্লাস আপনাদেরকে আমি এইগুলোর প্রমাণ আরো দেখাই দিব, সমস্যা নাই। তারপর অধ্যায় 6 এ চলে যাই আমরা সবাই, মৃত্তিকার কনসলিডেশন এবং কম্প্যাকশন। এটার উপর আমার লেকচার ভিডিও আছে স্যার, লেকচার ভিডিও আসতে পারে।
রচনামূলকের ম্যাথ কয়টা আসতে পারে? সর্বোচ্চ স্যার দুইটা ম্যাথ আসতে পারে। রচনামূলকের যদি ম্যাথ আমাদের দেয় সর্বোচ্চ দুইটা ম্যাথ দিতে পারে। সর্বোচ্চ আমাদের দুইটা ম্যাথ দিতে পারে রচনামূলকের জন্য। ঠিক আছে, রচনামূলকের জন্য আমাদের সর্বোচ্চ দুইটা ম্যাথ দিতে পারে। কথা বুঝতে পারছেন? সর্বোচ্চ আমাদের দুইটা ম্যাথ দিতে পারে রচনামূলকের জন্য। একটাই আসে, বাট যদি আসলো আর কি, সেই জন্য দুইটা আমি বলে দিলাম। তো এখান থেকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পড়তে হবে কনসলিডেশন এবং কম্প্যাকশনের মধ্যে পার্থক্য, আর একটা ইলগ কার্ভ থেকে এই যে সিসি এর যে প্রমাণ আছে সেটা, আর হচ্ছে আদর্শ যে প্রক্টর টেস্ট আছে, হ্যাঁ, আদর্শ প্রক্টর টেস্টের বা মডিফাইড প্রক্টর টেস্ট আলোচনা করে এরকম কিছু প্রমাণ আমাদের এখান থেকে পরীক্ষায় আসতে পারে। একটু দেখেন, এখান থেকে চ্যাপ্টার 6 থেকে আমরা কি কি পড়বো? চ্যাপ্টার 6 এখান থেকে আমাদের পড়তে হবে স্যার প্রক্টর টেস্ট, হ্যাঁ, আদর্শ প্রক্টর টেস্ট চিত্র সহ আলোচনা। আদর্শ প্রক্টর টেস্ট চিত্র সহ আলোচনা। ওকে, এইটা। তারপর হচ্ছে কনসলিডেশন, কনসলিডেশন ও কম্প্যাকশনের মধ্যে, কম্প্যাকশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর একটা প্রমাণ পড়বেন। প্রমাণটা হচ্ছে S is equal to CC divided by হচ্ছে 1 plus E naught log 10 base P naught plus del P divided by P naught। ঠিক আছে, এই প্রমাণটা E log কার্ভ রেখাচিত্র হতে প্রমাণ করো CC সমান সমান হচ্ছে E1 minus E naught divided by log 10 base P2 by P1। ঠিক আছে, এই যে স্যার নিচে দুইটা কোশ্চেন দিলাম না, এখানে আপনারা 2 নাম্বারটা, হ্যাঁ, এই যে এই 4 নাম্বার প্রশ্নটা বলতেছি, এই 4 নাম্বার এবং হচ্ছে স্যার 2 নাম্বার, এই দুইটা সংক্ষিপ্তের জন্য পড়বেন, হ্যাঁ, এই দুইটা পড়বেন সংক্ষিপ্ত। আর এই যে 3 নাম্বারটা এবং এই 1 নাম্বারটা, এই দুইটা পড়বেন হচ্ছে রচনামূলকের জন্য। তাহলেই হয়ে যাবে স্যার। আপনাদের পঞ্চম অধ্যায় থেকে 100% একটা ম্যাথ থাকবে, পঞ্চম অধ্যায় থেকে 100% একটা ম্যাথ আপনাদের থাকবে। ঠিক আছে, পঞ্চম অধ্যায় থেকে 100% একটা ম্যাথ আপনাদের থাকবেই। তারপরে কিছু অতি সংক্ষিপ্ত যদি আরো পড়তে চান, অতি সংক্ষিপ্তর জন্য যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলতে কি বোঝায়, তারপর হচ্ছে প্রাথমিক কনসলিডেশন বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো। তারপরে যদি আমরা চ্যাপ্টার 7 এ যাই, চ্যাপ্টার 7 থেকে আমাদের যে পেনিট্রেশন টেস্ট আছে এসপিটি, এটা পরীক্ষা আসবে। এসপিটি টেস্ট এটা আমাদের পরীক্ষা আসবে, এতে কোনো মানে ইয়া নাই। দেখেন আমরা এখান থেকে কি কি পড়বো, চ্যাপ্টার 7 থেকে, চ্যাপ্টার 7 থেকে আমাদের পড়তে হবে আদর্শ পেনিট্রেশন টেস্ট, হ্যাঁ, আদর্শ পেনিট্রেশন টেস্ট দুইটা টেস্ট পড়বেন, আমি একটু বলে দিই। চ্যাপ্টার 7 থেকে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। চ্যাপ্টার 7 থেকে আদর্শ পেনিট্রেশন টেস্ট বা এসপিটি টেস্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, আদর্শ পেনিট্রেশন টেস্ট এটা আসবেই। আর এটা পড়তে পারেন ওয়াগার স্যাম্পলিং, হ্যাঁ, অর্থাৎ ওয়াশ বোরিংটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে ওয়াশ বোরিংটাই পড়া যায়, ওয়াশ বোরিংটাই পড়া যায়। ওয়াশ বোরিং, ওয়াশ বোরিং যে টেস্টটা আছে, ঠিক আছে, এটা ওয়াশ বোরিং এর বর্ণনা।
এই দুইটা কোশ্চেন, এই দুইটা থেকে আপনারা যে কোনো একটা প্রশ্ন 100% পেয়ে যাবেন। এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনি পরীক্ষায় 100% পেয়ে যাবেন। এর মধ্যে এই এসপিটি টেস্টটা যেটা আছে, আদর্শ পেনিট্রেশন টেস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসপিটি টেস্ট আপনার পরীক্ষায় থাকবেই, ঠিক আছে? এসপিটি টেস্টের আপনার পরীক্ষায় থাকবেই। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আপনার সংক্ষিপ্ত পড়তে হবে কয়েকটা বিষয়, যেমন ভূস্তর তদন্তকরণের উদ্দেশ্যগুলা, ঠিক আছে? ভূস্তর বা মাটি অনুসন্ধানে প্রকল্প স্থান হতে কি কি তথ্য সংগ্রহ করতে হয়। এখানে কয়েকটা প্রশ্ন আছে, দয়া করে একটু লিখে নিতে পারেন যে ভূস্তর যে উদ্ঘাটনের জন্য পরিদর্শনকালে কি কি তথ্য সংগ্রহ করা হয় এবং হচ্ছে তদন্ত রিপোর্টের বা ভূস্তর তদন্তকরণের উদ্দেশ্যগুলা। এই দুইটা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেন, ঠিক আছে? ভূস্তর তদন্তকরণের উদ্দেশ্য, ভূস্তর তদন্তকরণের উদ্দেশ্য, এটা। আরেকটা প্রশ্ন পড়বেন এখান থেকে যে সেটা হচ্ছে মাটি অনুসন্ধানকালে প্রকল্প স্থান হতে কি কি তথ্য কি কি তথ্য নেওয়া হয়, ঠিক আছে? এই দুইটা থেকে একটা প্রশ্ন পাওয়া যাবেন পরীক্ষার মধ্যে, হ্যাঁ, অতি সংক্ষিপ্তের জন্য, সরি সংক্ষিপ্তের জন্য। আর এখান থেকে তো বলে দিলাম এসপিটি টেস্ট আসবে পরীক্ষায়। আর এখান থেকে তো আমি বলে দিলাম স্যার এসপিটি টেস্ট থেকে, এসপিটি টেস্ট আপনাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এসপিটি টেস্ট আপনাদের পরীক্ষায় 100% থাকবে। তারপর হচ্ছে মৃত্তিকার পার্শ্বচাপ। পার্শ্বচাপ থেকে আমাদের আসবে একটা প্রমাণ আছে এখানে। এই প্রমাণটা আমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা পড়ে দিতে পারেন, একটা প্রমাণই আছে আমাদের এখানে। তারপর হচ্ছে চ্যাপ্টার 8 কি পড়বেন এখান থেকে? সক্রিয় চাপ এবং নিষ্ক্রিয় চাপের মধ্যে পার্থক্য। সক্রিয় চাপ এবং হচ্ছে নিষ্ক্রিয় চাপের মধ্যে পার্থক্য। সক্রিয় চাপ ও নিষ্ক্রিয় চাপের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা। আর একটা প্রমাণ পড়বেন এখান থেকে, প্রমাণটা হচ্ছে পি এ ইজ ইকুয়াল টু হাফ অফ কে এ গামা এইচ স্কোয়ার, এই প্রমাণটা, হ্যাঁ। এই দুটা থেকে যে কোনো একটা রচনামূলক প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন, এটা 100% শিওর। আর দুইটা সংক্ষিপ্ত পড়বেন এখান থেকে, সেটা হচ্ছে কুলম্বের ওয়েস তথ্যের অনুমানগুলা, বা কুলম্বের যে ওয়েস তথ্য আছে, কুলম্বের ওয়েস তথ্যের মৌলিক ধারণাগুলা। আর এটা হচ্ছে মৃত্তিকা সম্পর্কে র্যাঙ্কিং তথ্য কি কি ধারণার উপর প্রতিষ্ঠিত। তার মানে কুলম্বের ওয়েস তথ্যর মৌলিক ধারণা, কুলম্বের ওয়েস তথ্যের মৌলিক ধারণাগুলা, হ্যাঁ, মৌলিক ধারণাগুলা, ওকে। আর পড়বেন হচ্ছে র্যাঙ্কিনের র্যাঙ্কিনের তথ্য হতে কি কি ধারণা পাওয়া যায়, ঠিক আছে? র্যাঙ্কিং এর তথ্যটা কি কি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, র্যাঙ্কিং তথ্য কি কি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, কি কি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই হচ্ছে আপনাদের চ্যাপ্টার 8। আর চ্যাপ্টার 9 থেকে, মানে সর্বশেষ যে অধ্যায়টা আছে, এই সর্বশেষ অধ্যায় থেকে জাস্ট একটা প্রশ্নই পড়বেন, সেটা আমি বলে দেই। প্লেট লোড টেস্ট এবং হচ্ছে প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতা, ঠিক আছে? প্লেট লোড টেস্টটা পড়বেন, আর হচ্ছে প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতা। এখানে অনেকগুলো মেজর কোশ্চেন আছে, চ্যাপ্টার 9 থেকে অনেকগুলো মেজর কোশ্চেন আছে, চ্যাপ্টার 9 থেকে অনেকগুলো মেজর কোশ্চেন আছে। কি কি প্রশ্ন আছে স্যার আমাদের এখানে? একটা হচ্ছে প্লেট লোড টেস্ট, এটা থেকে আপনি প্রশ্ন পাবেনই। প্লেট লোড টেস্ট, এটা থেকে আপনি এটা পড়বেন, প্লেট লোড টেস্ট আলোচনা করো, এরকম আসতে পারে। অথবা সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, ঠিক আছে? তারপর হচ্ছে বৃত্তি ডেবে যাওয়ার কারণ সমূহ, বৃত্তি ডেবে যাওয়ার কারণ সমূহ,
প্লেট লোড টেস্টটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, বৃত্তি ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি? ঠিক আছে, বৃত্তি ডেবে যাওয়ার কারণগুলো কি কি? এই দুইটা থেকে আপনি যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা 100% পাবেন। ঠিক আছে, আর হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? মাটির ভার বহন ক্ষমতা, ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল? ঠিক আছে, এই যে কোশ্চেন, এই তিনটা কোশ্চেন পড়বেন। এখান থেকে প্লেট লোড টেস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তোবা প্লেট লোড টেস্টটা কি আলোচনা করো এরকম কিছু বলতে পারে, অথবা এটার সীমাবদ্ধতা। ঠিক আছে, আর হচ্ছে বৃত্তি ডেবে যাওয়ার কারণ, আরটা হচ্ছে কি মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। স্যার, এই যে কোশ্চেনগুলো দেখতেছেন, আমি এই যে যতগুলো আলোচনা করলাম বা বলে দিলাম, আপনারা যদি আপনারা যদি এইভাবে, মানে আমি যেভাবে গুছাই দিলাম এইভাবে যদি একটু পড়াশোনা করেন সবগুলো অধ্যায় যেগুলো আমি বলে দিলাম, আশা করি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। আমি একটু প্রশ্নগুলো বলে দিই। প্লেট লোড টেস্টটা আলোচনা, প্লেট লোড টেস্টটা বর্ণনা করবেন, অথবা আসতে পারে প্লেট লোড টেস্টের সীমাবদ্ধতাগুলো কি কি। আরেকটা হচ্ছে বৃত্তি ডেবে যাওয়ার কারণ সমূহ, আরেকটা হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। জাস্ট তিনটা কোশ্চেন থেকে আপনি এখান থেকে একটা প্রশ্ন বা দুইটাও পাইতে পারেন। হ্যাঁ, 100% এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, এবং রচনামূলক পাওয়ার সম্ভাবনা এই এক নাম্বারটা। ঠিক আছে, এ হচ্ছে চ্যাপ্টার 9, আপনারা এটা আবার দেখে রাখেন। এই ছিল আমাদের চ্যাপ্টার 8, আর এটা ছিল আমাদের চ্যাপ্টার 7, এটা ছিল আমাদের চ্যাপ্টার 6, এই ছিল আমাদের চ্যাপ্টার 5, তারপরে ছিল চ্যাপ্টার 4 ছিল আমাদের এইটা। আর এখানে আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। এখান থেকে আমাদের হচ্ছে স্টোকস লটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোকস ল, ডার্সিস ল, এগুলো আমাদের পরীক্ষা আসে। তারপরে যে দ্বিতীয় অধ্যায় যেটা ছিল, দ্বিতীয় অধ্যায়ে আমি কিছু প্রমাণ দেখাই দিয়েছি এখানে এ টু জেড। দ্বিতীয় অধ্যায়ের প্রমাণ টমাণ এ টু জেড আমি দেখাই দিয়েছিলাম। সো এই ছিল আপনাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে আমাদের যা যা পড়তে হবে এখানে আমি এ টু জেড বলে দিয়েছি খুব সুন্দর করে। আর সর্বশেষ হচ্ছে চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের এইটা। তো এই হচ্ছে আমাদের হ্যাঁ, প্লেট লোড টেস্টের পরীক্ষা তো অবশ্যই বলে দিলাম স্যার। প্লেট লোড টেস্টের যে পরীক্ষাটা আছে সেটি তো বর্ণনা করবেন, আর সীমাবদ্ধতা, এই দুইটার কথা যে বললাম, তাই না? এই দুইটা পড়ে যাবেন। প্লেট লোড টেস্টটা একটু গুরুত্ব সহকারে পড়বেন, এটা সীমাবদ্ধতা এবং প্লেট লোড টেস্ট কেমনে করা হয় পরীক্ষাটা এটা পড়ে নেবেন। ওকে, তাহলে যাই হোক, এই ছিল আমাদের ক্লাস। আমরা আজকের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ আসে না রচনামূলক, বাট আমি তারপরে এখান থেকে দুই একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিয়েছি, একটা প্রমাণ দিয়েছি আর মনে কিছু কোশ্চেন দিয়েছি। সো এখান থেকে খুব একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে না। ঠিক আছে, বাট যেগুলো গুরুত্বপূর্ণ আসতে পারে সেজন্য আমি দিয়ে দিয়েছি, যাতে আমি যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি আর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বা আসবে না। ঠিক আছে, সো যাই হোক, আজকে আমাদের এই ছিল আলোচনা। আমরা ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।